কায়রা আবিরের দিকে তাকায়। সেদিন কি সত্যি আয়ার মারা গিয়েছিল? কায়রার এরকম কথায় আবির আর নিলয় দুজনেই চমকে ওঠে। ওরা নিজেদের দিকে তাকায়। কায়রা ওদের দুজনকে অদ্ভুত নজরে দেখে। আবির কায়রার দিকে তাকায়। কায়রা সামান্য হাসে। আই এম জাস্ট কিডিং মিস্টার মুখার্জি। আপনি যে ফুটেজটা চ্যানেলকে দিয়েছিলেন সেটা দেখেই বোঝা যায় যে সেদিন ওই দুর্ঘটনা ঠিক কতটা ভয়াবহ হয়েছিল। সেখানে থেকে কারোর বেঁচে ফিরে আসা এক প্রকার ইম্পসিবল। কায়রার কথা শুনে নিলয় একটা ঠান্ডা নিঃশ্বাস নেয়। কায়রা এই জিনিসটা আর চোখে সঠিক লক্ষ্য করে। সৌমিয়া সকলের দিকে তাকায়। আরে সব কথা কি আজ দরজায় দাঁড়িয়েই হবে? নিলয় যা, ওদেরকে ভিতরে নিয়ে যা, আমি ততক্ষণে ওদের খাবার ব্যবস্থা করি। ওরা ফ্রেশ হয়ে গেলে আমার ওইখানেই নিয়ে চলে আসিস। নিলয় হেসে নিজের মাথা নেড়ে দেয়। কায়রা নিলয়ের দিকে তাকিয়েই আছে। নিলয় নজর যখন কায়রার দিকে যায়, ও তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নেয়। আবির আর ঈশানীকে ভেতরে নিয়ে চলে যায়। সকলে চলে যাওয়ার পর কায়রা নিলয়ের ঘরের দরজার দিকে তাকিয়ে, আমাকে তুমি যতটা বোকা মনে করো আমি ঠিক ততটাও বোকা নয় নিলয়। তোমার উপর তো আমার সেদিনই সন্দেহ হয়ে গিয়েছিল, যেদিন তুমি দিল্লির ক্রাইমের ফিফির কথা বলেছিলে আর আমাকে গত 7 বছরের রেকর্ড খুলে দেখতে বলেছিলে। তবে আজ মিস্টার আবির মুখার্জিকে দেখে আমি এটা শিওর হলাম যে আমি যে সন্দেহটা তোমার উপর করেছি সেটা একদম ঠিক। কিছু তো একটা আছেই যেটা আমার খুব কাছেই আছে, কিন্তু লুকিয়ে। দাদার মুখেও আমি আবির মুখার্জির কথা শুনেছি, সঙ্গে আরও একজনের কথাও বলতো। সেই বিশেষ একজনটা কোনোভাবে তুমি নও তো? একটা ছেলে বড় এক অফিস বিল্ডিং এ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা জেরক্স দোকানের সামনে বেঞ্চিতে বসে আছে। ও চোখ সামনের ওই কাঁচের বড় বিল্ডিং এর উপর। কিছুক্ষণ পর ওই বিল্ডিং এ প্রবেশদ্বার দিয়ে একটা সাদা রঙের গাড়ি বেরিয়ে যায়। গাড়িটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা নিজের মাথার টুপি পরে ও বিল্ডিং এর দিকে এগিয়ে যায়। ওটা ইনসাইটের মেন অফিস। এখন লাঞ্চের সময় অনেক এমপ্লয়িরা এই কারণে অফিসের বাইরে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। ছেলেটা নিজের মাথার ক্যাপটা আরো একটু নিচু করে মুখটা ভালো করে লুকিয়ে নেয়। তারপর খুব সহজে এভাবেই পাশে থাকা এক এমপ্লয়ির কোমরে বেল্টের সঙ্গে ঝুলতে থাকা আইডি কার্ডটা নিয়ে মেইন বিল্ডিং এর দিকে এগিয়ে যায়। অফিসের মেইন বিল্ডিং এ ঢোকার কাছে কার্ড পাঞ্চ করে সে নিজের এন্ট্রি করায়। ঈশানী সামনের সোফায় বসে কার্টুন দেখছে। আবির আর নিলয় বারান্দায় ব্যালকনিতে দাঁড়িয়ে। আবির নিলয়ের কাঁধে হাত দেয়। নিলয়, আমি আবারও বলছি, আরো একবার ভেবে নে, যে আগুন নিয়ে তুই খেলছিস তাতে কিন্তু তুই নিজেও পুড়ে ছাই হয়ে যাবি। আগুনে তো আমি নিজেকে সেদিনই দাও করে দিয়েছি আবির। এখন নতুন করে পুড়ে যাবার তো ভয় নেই। তবে হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি, যদি আমাকে মরতে হয় তো আমি সবাইকে মেরেই তবেই মরব। বাহ, তুই তো মরে যাবি, আর আমরা, আমাদের কি হবে তখন? কে আর আছে আমার আর ঈশানীর তুই ছাড়া? আমার কথা ছাড়, ঈশানী ও পারবে তো তোকে ছাড়া থাকতে? ভাই অন্ত প্রাণ ওর, মাঝে মধ্যে ওকে সামলানোও মুশকিল হয়ে যায়। বাড়িতে একা ছেড়ে যেতেও ভয় পাই আমি। নিলয় পিছনের দিকে ঘুরে তাকায়। ঈশানী কার্টুন দেখছে আর খিলখিল করে হাসছে। দেখ নিলয়, ও কত খুশি, পারবে ও তোকে ছাড়া বাঁচতে? নিলয় কিছু বলবে তার আগেই ওর ফোনটা বেজে উঠলো। নিলয় ফোন বের করে দেখে ফোনের স্ক্রিনে দেবু নামটা ফ্ল্যাশ করছে। নিলয় তাড়াতাড়ি ফোন রিসিভ করে। বল দেবু। ওইদিকে দেবু যে ইনসাইটের করিডোর দিয়ে হাঁটছে, ওর কানে একটা ব্লুটুথ লাগানো আছে। সেটা ভালো করে ওর লম্বা চুল দিয়ে ঢাকা দেওয়া আছে। ভাই, আমি অফিসে চলে এসেছি, এবারে কি করব? নিলয় তাড়াতাড়ি বেডরুমে যায়। নিলয়ের পিছন পিছন আবিরও যায়। নিলয় নিজের ল্যাপটপ অন করে আর ফোনটা কানে চেপে ধরে। দেবু লিফটে যা, 36 ফ্লোর। দেবু মাথা নেড়ে এলিভেটরের দিকে চলে যায়। নিলয় নিজের আঙুল তাড়াতাড়ি কিবোর্ডের ওপর চালনা করতে থাকে। দেবু ফ্লোরে আসে। ভাই চলে এসেছি, এবারে? পাশে অন্য একটি লিফট আছে, ওটাই ঢুকে সেকেন্ড সুইচ প্রেস করবি। দেবু নিলয়ের কথা মতো তাই করে। এলিভেটরে 2 ধাপ ওপরে থেমে যায়। লিসেন, আমি 2 মিনিট 30 সেকেন্ডের জন্য সমস্ত সিস্টেম হ্যাক করতে পারবো। তার মধ্যে কিন্তু তোকে সব কাজটা সেরে ফেলতে হবে। ওর বেশি আমি কানেক্ট থাকতে পারবো না। ওর বেশি কানেক্ট থাকলে স্পেশাল সিস্টেম আমাকে ঠিক খুঁজেই নেবে। দেবু মাথা নাড়ে। তুমি চিন্তা করো না, সব কাজ সময়ের মধ্যে হয়ে যাবে। তুমি শুধু আমাকে বলো আমাকে এখন কোথায় যেতে হবে। লিফটের ডান দিকে সোজা 22 পা যাবি। সেকেন্ড রুমে যা, রুমে ঢুকে বাঁ দিকে 3 পা গেলে একটা পোস্টার পাবি। ওটাকে ডান দিকে স্লাইড কর,
ওখানে দুটো সুইচ পাবি, ব্লু কালারের সুইচটা প্রেস কর। নিলয় কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করে। নিলয় কথা বলতে থাকে আর দেবু সেই রকম করতে থাকে। দেবু সুইচ টিপে দেয়। সুইচ টিপে দেওয়ার সঙ্গে সঙ্গে মেঝেতে থাকা বড় মেশিনটা পাশে সরে যায়। ওইখানে একটা কাঠের দরজা দেখা গেল। দরজাটা স্লাইড কর। দেবু দরজার কাছে এসে ওটা স্লাইড করে দরজা খুলে যায় আর নিচে যাওয়ার জন্য সিঁড়ি দেখা যায়। দেবু নিজের মাথা ঝাঁকিয়ে নিচের দিকে নেমে যায়। ওর ভেতরে নামার সঙ্গে সঙ্গে দরজাটা আবার নিজের জায়গায় চলে আসে আর রুমের লকে একটা খট করে আওয়াজ আসে। দেবু সিঁড়ি দিয়ে নামার সঙ্গে সঙ্গে সিলিং এ থাকা প্রতিটা আলো এক এক করে জ্বলে উঠতে থাকে। অবশেষে দেবু একটা রুমের কাছে আসে, থামে, যেখানে একটা পাসওয়ার্ড বোর্ড দেওয়া ছিল। দেবু নিজের হাতের ঘড়ির দিকে তাকায় একবার, আর মাত্র 1 মিনিটের মতো সময় বেঁচে আছে। নিয়ে টাইপ করো। দেবু পাসওয়ার্ড দিয়ে ভেতরে আসে। ভেতরে পুরো একটা কন্ট্রোল রুম বানানো ছিল। দেবু মুখ খুলে চারিদিকে তাকায়। এটা কোনো অফিস নয়, মনে হচ্ছে কোনো স্পেস রিসার্চ সেন্টার। ফোনের ওদিকে নিলয় রেগে বলে, পরে দেখবি কাজটা আগে কর। দেবু মাথা ঝাঁকিয়ে একদিকে চলে যায়। কিছুক্ষণ পর দেবু অফিস থেকে বেরিয়ে আসে। ভাই, আই এম স্যাড। ঠিক আছে, টাকা নিজের অ্যাকাউন্টের টাইমে পেয়ে যাবি। নিলয় ফোন কেটে ল্যাপটপটা বন্ধ করে পাশে নামিয়ে রাখে। আবির অবাক হয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয়, তুই করতে কি চাস? নিলয়, ইনসাইটের সঙ্গে কিন্তু অনেক এমপ্লয় যুক্ত আছে। এইভাবে এত বড় একটা অফিসকে তুই এক ঝটকায় শেষ করে দিবি? নিলয় কিছু বলে না, ও শুধু আবিরের গালে হালকা করে একটা থাপ্পড় মারে। অভিমন্যুর গাড়িটা এসে থামে একটা বড় বাড়ির সামনে। ওইখানে থাকা গার্ডসরা এসে ওর গাড়ির দরজা খুলে দেয়। অভিমন্যু নিজের কোটের বাটন লাগিয়ে সামনের বাড়ির সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। বাড়ির ভেতরটা পুরোটাই সাদা রং করা আছে। অভিমন্যু নিজের মাথা ঝাঁকিয়ে মুচকি হাসে। ভাবতেই অবাক লাগে, যার জন্য কালো সেই সাদা থাকতে পছন্দ করে। তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে। কি ব্যাপার অভিমন্যু, বান্না আজ এইখানে? অভিমন্যু পিছনের দিকে ঘুরে তাকায়। একটা ছেলে নিজের পকেটে হাত দিয়ে ওর পিছনেই দাঁড়িয়ে আছে। মালাবার হিল, তারপর 7টা গাড়ি যাচ্ছে পর পর রাস্তা দিয়ে। সব থেকে প্রথমের গাড়িতে কায়রা, আরিশ ও ঋতিক আছে। কিছুক্ষণের মধ্যেই সব গাড়ি আকল কলোনির সামনে এসে পৌঁছয়। এখানে বিরাট বড় মাঠে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। জায়গাটার আশেপাশে অনেক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে। প্রচুর লোকের ভিড়ও জমেছে। কায়রা আর বাকি অফিসাররা দীপক রানাকে গার্ড করে স্টেজের কাছে নিয়ে যায়। স্টেজে কিছু চেয়ার রাখা আছে, যেগুলো সাদা কাপড়ে কভার করা আছে, আর স্টেজের পিছনে হাত জোড় করা অবস্থায় দীপক রানার একটা বড় পোস্টার টাঙানো আছে। স্টেজে আরো গণ্যমান্য লোক বসে আছে, কেউ কেউ সমাজসেবী, আবার কেউ অভিনেতা। কায়রা স্টেজের নিচেই দাঁড়িয়ে বাকিদেরকে ইনস্ট্রাকশন দিয়ে চারিদিকে তাকাতে থাকে। আজ পুলিশ ইউনিফর্মেই আছে সকলেই। হঠাৎ করে আরিশের ফোনে একটা মেসেজ আসে। আরিশ ফোন বের করে, দেখে কমিশনারের নম্বর থেকে একটা মেসেজ এসেছে। আরিশ মেসেজটা ওপেন করবে। টেক্সটে লেখা আছে, অল দ্য বেস্ট। মেসেজটা পড়েই আরিশ নিজের মাথা নিচু করে নেয়। ও মাথায় হাত দিয়ে আর চোখের চারিদিকে নিজের চোখ চালনা করে। আরিশের একদিকে চোখ যায়, ও ভিড়ের মধ্যে একজনকে দেখতে পায়। ওই লোকটার সঙ্গে আরিশের নজর মেলার সঙ্গে সঙ্গে আরিশ নিজের মাথা নেড়ে দেয় আর একদিকে চলে যায়। মাঠের কিছুটা দূরেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর 15 নম্বর ফ্লোরে নিলয় এসে পৌঁছয়। হালকা হালকা অন্ধকার নেমে এসেছে, কিন্তু মাঠের মধ্যে পর্যাপ্ত পরিমাণের আলো আছে। নিলয় নিজের রাইফেলটা বের করে আর সেট করতে লেগে যায়। রাইফেলটা সেট করার পর নিলয় একবার ওই দিকে তাকায়, যেখানে কায়রা দাঁড়িয়ে ওয়াকি টকিতে কিছু বলছিল। তারপর নিলয় দীপক রানার দিকে তাকায়। ও বসে পাশে একজনের সঙ্গে কথা বলছে। নিলয় মুচকি মুচকি হাসে। বি রেডি রানা সাহেব। নিলয় ওইখানে জানালার ওপরেই বসে যায়। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমে পরিচালক এসে নিজের বক্তব্য দেয়, তারপর দীপককে কিছু বলার অনুরোধ করলো। দীপক উঠে মাইকের কাছে যায়। দীপক মাইকে হাত দিয়ে কিছু বলতে যাবে, এমন সময় তার আগে জোরে একটা ধামাকা হয়। সকলেই চমকে ওঠে।
দীপকের মাইকে হাত দেবার সঙ্গে সঙ্গে একটা বুলেট এসে ঠিক দীপকের হাতের কাছে মাইকের অংশে ধাক্কা খেয়ে পিছনে থাকা দীপকের পোস্টারে গিয়ে লাগে। গুলি চলার সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে একটা হইচই শুরু হয়ে যায়। ভিড়ের মধ্যে থাকা প্রচুর জন আকাশের দিকে তাক করে গুলি ছুটতে থাকে। বুলেটের আওয়াজ আর ধোঁয়াতে পুরো জায়গাটা ভরে ওঠে। সকলেই ভোটাভুটি এক করে দেয়। কাগুরা আশেপাশে তাকায়। তারপর আরো কিছু বুলেট এসে লাগলো সৌজের বিভিন্ন জায়গায়। আরিশ ও কায়রা দীপককে প্রোটেক্ট করে ওকে স্টেজ থেকে নামায়। তারপর ওকে সুরক্ষার জন্য গাড়ির কাছে নিয়ে এগিয়ে যায় আর গাড়ি ওইখান থেকে পাঠিয়ে দেয়। হঠাৎ করে কায়রার নজর যায় সামনের বিল্ডিং এর দিকে। অন্ধকারের মধ্যে সামনের বিল্ডিং এর জানালার কাছে ও একটা কালো ছায়া দেখতে পায়। কায়রা নিজের চারিদিকে একবার তাকায়, তারপর পাশে দাঁড়িয়ে থাকা কিছু অফিসারকে জনগণকে সামলাতে বসে ওই বিল্ডিং এর দিকে এগিয়ে যায়। নিলয় রাইফেলটা কাঁধে নিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামে। বিল্ডিং এর উল্টো দিকেই ওর বাইক দাঁড় করানো আছে। নিলয় রাইফেলটা ভালো করে পিঠে বেঁধে নেয় এবং ওখান থেকে বেরিয়ে যায়। নিলয় বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার পর একটা দেওয়াল টপকে দৌড়ে কায়রা ওইখানে আসে। কায়রা বাইকের পিছনে থাকা ওই লাল আলোটা দূরে যেতে দেখলো আর তাড়াতাড়ি একদিকে দৌড়ে যায়। দীপক রানা ঘামে পুরো যেন স্নান হয়ে গেছে। এখনো ওর হাত পা কাঁপছে। দীপক নিজের রুমাল দিয়ে বারবার নিজের ঘাম মুছেই যাচ্ছে। তখনই ওর ফোনে একটা রিংটোন বেজে ওঠে। দীপক চমকে ওঠে। দীপক তাড়াতাড়ি ফোন বের করে। ও দেখলো কমিশনার ফোন করছে। দীপক ফোন রিসিভ করে এক প্রকার চিৎকার করতে থাকে। এইসব কি কমিশনার? আমি তো তোমাকে বলেছিলাম যে ভালো প্রোটেকশন চাই আমার। তাহলে এইসব কি? স্যার, আমরা নিজেদের মতো পুরো ব্যবস্থা করে রাখছিলাম। জানি না এই সব কিভাবে হয়ে গেল। এখন আপনি কোথায় আছেন? দীপক গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। গোরেগাঁও যাওয়ার রাস্তায় আছি। ওকে স্যার, ওইদিকে জঙ্গলে যাওয়ার যে লিংক রোডটা আছে সেটা ধরুন। আমার টিম ওখানে আপনার জন্য পৌঁছে যাবে। ঠিক আছে। তারপর ফোন কেটে ড্রাইভারকে ইনস্ট্রাকশন দেয়। জঙ্গলের অন্ধকার রাস্তা দিয়ে তিনটে গাড়ি চলে যাচ্ছে। দুদিকে বিরাট বড় জঙ্গল। অন্ধকারে সেভাবে কিছু দেখাও যাচ্ছে না। কোথাও কোথাও রয়েছে স্ট্রিট লাইট। জঙ্গলের পথে কিছুটা গিয়েই এলো লিংক রোড, যেটার আশেপাশে দুই দিকের রাস্তা কাঁটা তিয়ার দিয়ে ঘেরাও করা রয়েছে। সামনে যে গাড়িটা চলছিল তার ড্রাইভার সামনে আবছা আলোয় কিছু একটা দেখতে পায়। দীপক নিজের ফোনে ব্যস্ত রয়েছে। তখনই খুব জোরে একটা ধামাকা হয় আবার, আর দীপকের গাড়ির সামনে চলতে থাকা গাড়িটা আকাশে উড়ে যায়। দীপকের গাড়ির ড্রাইভারটি খুব জোরে গাড়ির ব্রেক কষে, কিন্তু সেকেন্ড পর ওই গাড়িটা আবার মাটিতে ফিরে এসে দাউ দাউ করে চলতে থাকে। দীপক অবাক হয়ে সামনের দিকে তাকায়। আবার একটা বড় জোর ধামাকা হয়। দীপক চমকে পিছনের দিকে তাকায়। পিছনের গাড়িটাও একই অবস্থা হলো। দীপক ভয়ে কাঁপতে থাকে। ওর গলা শুকিয়ে যেতে লাগলো। তখনই ও অন্ধকারের রাস্তা দিয়ে সামনের থেকে এক ছায়াকে আসতে দেখতে পায়। ছায়াটা কিছুটা এগিয়ে এলে স্ট্রিট লাইটের আর গাড়ির হেডলাইটে স্পষ্ট দেখা গেল। ব্ল্যাক জ্যাকেট উইথ ব্ল্যাক জিন্স, ব্ল্যাক স্নিকার্স, হাতে ব্ল্যাক হ্যান্ড ব্যান্ডেড লাগানো এক ছায়া এগিয়ে আসছে। ওর হাতে ধরে আছে একটা রাইফেল, যেটা সামনের দিকেই তাক করা আছে। মুহূর্তের মধ্যেই গাড়িতে একটা ঝটকা হলো। দীপক কেঁপে উঠলো। ও নিজের মুখটা সামনের দিকে নিয়ে এসে ড্রাইভারকে দেখে ওর কপাল বরাবর একটা ফুটো হয়ে গেছে, যেটা দিয়ে ঝরঝর করে ওর মুখে রক্ত গড়িয়ে পড়ছে। দীপক গাড়ির সামনের কাঁচে হয়ে যাওয়া ফুটোটা দিয়ে সামনের দিকে তাকায়। সামনে নিলয়কে দেখে দীপকের বুক ধক করে ওঠে। দীপক তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে আর পিছনের দিকে ঘুরে যেতে লাগলো। দীপক পিছনের দিকে নিলয়কে দেখে এগিয়ে যায়। হঠাৎ করে ওর সামনে এসে দাঁড়ায়। দীপক সামনে দেখে সামনে আর কেউ না, পুলিশ ইউনিফর্মে আরিশ দাঁড়িয়ে আছে। দীপক আরিশের হাত ধরে সামনের দিকে ইশারা করে। অফিসার, শুট হিম, হি ইজ এ ক্রিমিনাল। ও আর ও মরেনি, ওকে মেরে দাও। আরিশ একবার দীপকের দিকে তাকায়, একবার সামনে নিলয়ের দিকে তাকায়। নিলয় ওদের থেকে ঠিক 1 মিটার দূরত্বে এসে দাঁড়ায়। দীপক আরিশের হাত ঝাঁকায়। কি হলো অফিসার? জাস্ট শুট হিম। আরিশ নিজের কোমরের বেল্টে লাগানো নিজের সার্ভিস গানটা বের করে আর নিলয়ের দিকে পয়েন্ট করে। নিলয় মুচকি হেসে নিজের মাথা নিচু করে নেয়। হাসিস না, দেখ। এর আগে দীপক কিছু বলবে, আরিশ নিজের হাত ঘুরিয়ে ওর পায়ের হাঁটুর কাছে একটা গুলি করে।
দীপকের পা নড়ে যায় আর ও মাটিতে পড়ে যায়। দীপক নিজের পা ধরে চিৎকার করে। দীপক চোখ খুলে কখনো নিলয় আবার কখনো আরিশের দিকে দেখতে থাকে। নিলয় মুচকি হেসে দীপকের দিকে এগিয়ে যায়। রানা সাহেব কেমন আছেন বলুন? অনেকদিন পর আবার দেখা হলো। প্রায় 3 মাস কাজের পর হবে। একটু হালচাল জিজ্ঞাসা করে নিই। যত হোক পুরনো ক্লায়েন্ট আপনি আমার। নিলয় দীপকের সামনে এসে পা মিলে বসে যায়। দীপক নিজের পা শক্ত করে ধরে অবাক হয়, কখনো আরিশ আবার কখনো নিলয়কে দেখছে। নিলয় একবার আরিশের দিকে তাকায়, তারপর ঘুরে দীপকের দিকে তাকায়। আরে কি রানা সাহেব, এ কি ভুলে গেলেন? আচ্ছা বেশ, আমি মনে করিয়ে দিচ্ছি। দেবেশ প্রজাপতিকে মনে আছে আপনার? দীপক অবাক হয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয় মাথা নাড়ে। দীপক ও দেবেশ প্রজাপতির ছেলে, আরিশ প্রজাপতি, যাকে আমরা সবাই পরি বলে ডাকতাম। চমকে আরিশের দিকে তাকায়। নিলয় মুচকি হাসে। ওরি নীলয়ের ছোট ভাই, যাকে ও সকলের থেকে সবসময় লুকিয়ে রেখেছিল। আরিশ ওর আসল নাম। বাড়ির লোক ছাড়া সেটা আর কেউ জানে না, আর না বাইরের কেউ কোনোদিন ওকে ডেকেছে। হঠাৎ করে মেঘ খুব জোরে গর্জন করে ওঠে। নিলয় আকাশের দিকে একবার তাকিয়ে আবার আরিশের দিকে তাকায়। ওরি মনে হয় আজ আবার বৃষ্টি হবে। মনে আছে বিয়ানকে এরকম এক বৃষ্টির রাতে মারা হয়েছিল? দীপক চমকে ওঠে। আরিশ মাথা নাড়ে। ও একটা কালো রঙের বোতল নিলয়ের দিকে ছুড়ে দেয়। নিলয় বোতলটা ক্যাচ করে নেয়। তখনই ঝমঝম করে জোরে বৃষ্টি পড়তে শুরু করে। আরিশ গাড়ির কাছে গিয়ে বনেটে গিয়ে বসে। দীপক চমকে ওঠে। কমিশনার, শালা নুন খেয়েছিস আমার। সকলেই তো আর তোদের মতো গদ্দার হয় না। কেউ কেউ বাবাফাত থাকে, তবে জীবনে একটাই আফসোস রয়ে গেল। ও যদি আর একটু আগে আমাকে জানাতো যে তোরা আমার খোঁজ পেয়ে গেছিস, মায়ের দিব্যি সব কটাকে আমি সেদিনই শেষ করে দিতাম। আরিশ দাঁতে দাঁত পেশে। নিলয় আরিশের কাছে রিল্যাক্স ওরি আসে। আরিশ দীপকের দিকে তাকিয়ে দাঁত পেশে। নিলয় আরিশের গালে একটা চাপড় মারে। শান্ত হ, রাগ শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। নিলয় দীপকের দিকে এগিয়ে যায়। নিলয়ের পরামর্শে মুখ থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর সেই মুখেই লেগে আছে একটা মুচকি হাসি। নিলয় দীপকের কাছে হাঁটু মুড়ে বসে যায়। সেদিন কি ডাক দেওয়া হয়েছিল যেন আমাকে? ইয়া আই রিম্বর নিমব্যাক্স। নিলয় পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে। দীপক পিছিয়ে যেতে থাকে। নিলয় প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সেই দিন আমি অভুন্নির কথায় গা ভাসিয়ে দিয়েছিলাম। নিলয় ঠোঁট উল্টে মাথা নাড়ে। মানে এসবের পিছনে মেন মাথাটা হলো অভিমন্যু, ঠিকই তো? আপনার কি দোষ? আপনাকে তো অভিমন্যু প্রভাবিত করেছিল। দীপকও মাথা নাড়ে। হ্যাঁ আমি। খুব জোরে চিৎকার বেরিয়ে যায় ওর মুখ থেকে। নিলয় নিজের হাতে ধরে থাকা সিরিঞ্জটা সোজা ওর ঘাড়ে গেঁথে দেয়, তারপর দাঁতে দাঁত পেশে। এইভাবে আমাকে সেই দিন পয়জন ইঞ্জেকশন করা হয়েছিল, তাই না? যার কারণে আমি নেহাকে না বাঁচাতে পেরেছিলাম, আর না ওকে শেষবারের মতো ছুঁতে পেরেছিলাম। বৃষ্টির পরিমাণ আগের থেকে আরো বেড়ে গেছে। আকাশ থেমে থেমে জ্বলে উঠছে। আরিশ একভাবে বনেটের উপর শুয়ে মুখটা আকাশের দিকে করে চোখ বন্ধ করে রেখেছে। গাড়ির থেকে কিছুটা দূরেই দীপক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর হাত পা পিঠ থেকে রক্ত বের হচ্ছে, আর ও নিজের অসহায় চোখ দিয়ে নিলয়কে দেখে যাচ্ছে। নিলয় ওর গায়ে কিছু একটা লিকুইড ফেলছে, ওই বোতলটা থেকে, যেটা আরিশ একটু আগেই ওকে দেয়। আরিশ নিজের হাত চোখের সামনে করে নেয়। নিলয় আমাকে। ও চুপ করে যায়। নিলয় বোতলটা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। ও এবার নিচের দিকে তাকায়। দীপক এখনো অসহায়ভাবে ওর দিকেই তাকিয়ে আছে। কোনো শক্তি নেই ওর শরীরে, আর প্রতিটা ব্যথা ও ঠিক অনুভব করছে। যেটা স্বপ্ন কল্পনা করতে পারিনি, এখন সেটাই হবে। নিলয় নিজের 2 আঙুল মুখের ভেতরে ভরে একটা সিটি মারে। নিলয়ের সিটি মারার সঙ্গে সঙ্গে আরিশ নিলয়ের কাছে চলে আসে, আর দুইজনে রাস্তা থেকে নেমে যায়, যাতে ওরা এই জাস্ট অ্যাক্টিভ হয়ে যাওয়া সিসিটিভি ক্যামেরায় না ধরা পড়ে। দুজনেই কাঁটা লাগানো বেড়ার নিচ দিয়ে বেরিয়ে জঙ্গলের ধারে এসে দাঁড়ায়। নিলয় সিটি মারার সঙ্গে সঙ্গে দূরের অন্ধকার থেকে খট করে একটা আওয়াজ আসে। দীপক দেখে সামনের কিছুটা দূরে অন্ধকারের মধ্যে ছোট্ট ছোট্ট বিন্দু আলো জ্বলে ওঠে। দীপক নিজের চোখ বড় বড় করে নেয়। একটা গাড়ি স্টার্ট করার আওয়াজ ওর কানে আসে। ও
ওই আলোগুলো একটু সামনে এলে বোঝা যায় ওইগুলো কোনো বিন্দু বিন্দু আলো ছিল না, বিরাট বড় বড় আকৃতির আফ্রিকান জংলি কুকুরের চোখ। ওরা দৌড়ে এলো আর নিজেদের দাঁতে দীপককে ছিঁড়ে খেতে লাগলো। দীপক একটাও আওয়াজ করতে পারলো না। কুকুরগুলো দীপককে খুবই বিশ্রীভাবে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। আরিশ নিলয়ের দিকে তাকায়। নিলয় নিজের চোয়াল শক্ত করে সামনের দিকেই তাকিয়ে আছে। আরিশ মনে করতে থাকে নিলয় দিল্লি আসার পর থেকে ওর সঙ্গে প্রতিটা সাক্ষাৎ। নিলয় যখন থেকে বসেছিল তখনই আরিশ ওর ফোনে মেসেজ করে দেয়। মেসেজ করার সঙ্গে সঙ্গে নিলয় সব দিকে নিজের চোখ ঘোরায়। তখনই একদিক থেকে আসা কিছু লোককে দেখতে পায়। তাদের মধ্যে একজন আরিশও ছিল। পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করার পর নিলয় যেতে লাগে। কায়রাও পা ঠুকে চলে যায়। নিলয় যেতে যেতে একবার পিছন ঘুরে আরিশের দিকে তাকায়। আরিশ মুচকি হেসে ওকে একটা ইশারা করে। আরিশ কায়রার বুলেটের পিছনে চেপে যখন ওই মেয়েটাকে ধরতে যাচ্ছিল তখনই ফাঁক দেখে আরিশ নিজের ফোন বের করে নিলয়কে নিজের কারেন্ট লোকেশন সেন্ড করে দেয়, যাতে নিলয় ওইখানে পৌঁছতে পারে। সেলে মারা যাওয়া ওই লোকটার রিপোর্ট চলে আসার পর সর্বপ্রথম আরিশ নিলয়কেই জানায়। সবটা শুনে নিলয় বলে, লিসেন ওরি, এখন রিপোর্ট নিয়ে কাউকে কিছু বলতে হবে না, এমনকি কায়রাকেও নয়। কাল সকাল তুই এখানেই আসবি, আমি কায়রার বাড়িতেই থাকবো। আমি কায়রাকে একটু হেন্স দিতে চাই। ব্রিয়ানকে মারার 2 দিন পর ভোরে একটা গাড়ি পুলিশ স্টেশনের সামনে এসে একটা বস্তা ফেলে দিয়ে যায়। সেই সময় আরিশ পুলিশ স্টেশনের সমস্ত সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নিয়েছিল। যখন পুলিশ স্টেশনের মিডিয়া একদম ঘিরে রেখেছিল তখন ছড়ির ক্যাপ মাথায় দিয়ে আরিশ স্টেশনের চারিদিকে ঘুরে নিলয়কে সমস্ত আপডেট দিয়ে যাচ্ছিল। 2 দিন আগে নিলয় একটা বেসমেন্টে দাঁড়িয়ে আছে। ওর উল্টো দিকে দাঁড়িয়ে পিলারে ঠেক দিয়ে আছে আরিশ। ওরি, কমিশনার তোকে স্পেশাল স্টাক ফোর্স অ্যাড করবে কাল। রানা সাহেবের পোষ্য মালওয়ারা হিলো প্রোগ্রাম আছে। আরিশ নিজের হাতে পিলার মারে। নিলয় আরিশের সামনে আসে। আরিশ নিলয়ের দিকে তাকায়। নিলয় প্রথমে হাসে, তারপর আরিশকে জড়িয়ে ধরে। আরিশ নিলয়কে শক্ত করে ওর জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। আরিশ একটু পরে নিজেকে নিলয়ের থেকে আলাদা করে। রানা সাহেবকে কুকুরের মতো করে মারবো। আরিশ অবাক হয়ে নিলয়ের দিকে তাকায়। বেশি চিন্তা করিস না ওরি, আমার সব প্ল্যান করা আছে। তুই শুধু পরশুদিন ওই প্রোগ্রামে আমার লোকদের এন্ট্রি দিয়ে দিস। আর হ্যাঁ, যখন সবাই অনুষ্ঠানে ব্যস্ত থাকবে তখন ওর সমস্ত গাড়িতে বোম ফিট করে দিবি। যখন আমি সব আমাদের প্ল্যান মাফিক হবে তখন তুই আর কায়রা গার্ডকে দিয়ে ওই গাড়ি পর্যন্ত নিয়ে এসে বের করে দিবি। আর সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করে দিবি কোন কোন গাড়ি ওইখান থেকে বেরিয়েছে। বাকিটা আমি সামলে নিব। আরিশ দুদিকে মাথা নাড়ে। দেবেশ কাকা, কেমন আছেন আপনি এখন? আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে। আরিশ নিলয়ের হাতটা শক্ত করে ধরে নেয়। নিলয় আরিশের হাতের ওপর নিজের অন্য হাত রাখে। ডোন্ট ওয়ারি, আমি কাকাকে বাইরে ট্রিটমেন্টের জন্য পাঠানোর ব্যবস্থা করছি। দেখছি কাকা আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে আর কথা বলতে পারবে। এদের সকলকে আমাকে একবার শুধু শেষ করে দিতে হবে, কারণ আমি চাই না আমার দুর্বলতা নিয়ে আবার কেউ ফেলুক। সবাই যখন জানে দেবেশ কাকা মারা গেছে তখন ওদেরকে সেটাই ভাবতে দে। এখন প্রোগ্রামে আরিশ ভিড়ের মধ্যে একজনের দিকে তাকিয়ে নিজের মাথা নেড়ে একদিকে চলে যায়। তখনই ওর পাশ দিয়ে একজন পেরিয়ে যায় আর খুব চালাকির সাথে 2টো ফোন ওর হাতে ধরিয়ে দেয়। আরিশ অবাক হয়ে পিছনের দিকে ঘুরে তাকায়। তখনই ওই 2 ফোনের মধ্যে একটা ফোন বেজে ওঠে। আরিশ ওই লোকটার দিকে তাকিয়েই ফোনটা রিসিভ করে। রয়্যাল ব্লু কালারের মার্সিডিসটা একটা বড় বিল্ডিং এর বেসমেন্টে এসে থামে। সঙ্গে সঙ্গে আরো 10টা কালো রঙের গাড়ি বেসমেন্টে এসে দাঁড়ায়। ওই গাড়িগুলোর 2 দিকের দরজা একসঙ্গে খুলে যায় আর ভেতর থেকে কালো পোশাক পরিহিত দেহরক্ষীরা বেরিয়ে আসে। আগে আসা ব্লু কালারের গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা নিলয় এইসব দেখে একটা দীর্ঘ শ্বাস ফেলে। এইসব দেবেশ কাকার কাজ, তাই না? নিলয় সমীরের দিকে তাকায়। সমীর নিজের কাঁধ উঠিয়ে নেয়। নিলয় মাথা নাড়ে, তারপর পিছনের সিট থেকে নিজের কোটটা নিয়ে নিজের দিকের দরজাটাকে খুলে নেয়। নিলয় রয়্যাল ব্লু কালারের একটা শার্ট পরেছে, পায়ে আছে সাদা স্নিকার্স, চোখে একটা ব্লু কালারের স্যাডেস। সমীর প্যাসেঞ্জার থেকে বেরিয়ে এসে নিলয়ের সামনের দিকে এগিয়ে যায় আর নিজের ব্লেজারটা পরে নেয়।
ওর পাশে পাশে একটু পিছন করে চলছে সমীর। নিলয়ের আগে চলছে 4 জন গার্ড, পিছনে 8 জন আর দুই পাশে 4 জন। বড় হল রুমের মধ্যে সকলে আসে। তরু একদিকে বসে ব্রিয়ান এবং অন্য কিছু ছেলের সঙ্গে কথা বলছে। অভিমন্যু রুডির সঙ্গে বার কাউন্টারে বসে আছে। ঠিক তখনই ওই রুমের দরজা খুলে যায়। 2 গার্ড বন্দুক হাতে নিয়ে ভেতরে এসে দরজার দুই পাশে দাঁড়িয়ে যায়। সকলে দরজার ওই দিকে তাকিয়ে দেখে নিলয় নিজের একটা হাত প্যান্টের পকেটে ভরে ফুল অ্যাটিটিউড নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। নিলয়কে দেখে ওইখানেই উপস্থিত যারা বসেছিল তারা সকলেই উঠে দাঁড়ায়। রুমে একদম পিন ড্রপ সাইলেন্স বিরাজ করছে। সেইখানে শুধুমাত্র নিলয়ের গার্ডসের বুটের আওয়াজ ছাড়া আর কিছু শোনা গেল না। রুডি নিলয়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। ইটস কল হট গাই। অভিমন্যু রেগে গিয়ে রুডির দিকে তাকিয়ে আবার নিলয়ের দিকে তাকায়। নিলয় এগিয়ে আসে। ওই দেখে ওখানে রাখা সব থেকে সুন্দর আর দামি রয়্যাল কাউচটা ওর জন্য ফাঁকা আছে। নিলয় সোজা গিয়ে কাউচে বসে, স্যান্ডস খুলে সামনে সেন্ট্রাল টেবিলে রাখে। হাত দুটো কাউচের গায়ে দিয়ে পায়ের ওপর পা তুলে বসেও। ওর বাকি গার্ডসরা ওর পিছনে এসে দাঁড়ায় আর সমীর ঠিক ওর পাশে দাঁড়িয়ে রইল। সকলে এখনো নিলয়কেই দেখে যাচ্ছে। অভিমন্যু আর রুডিও ওর পাশে এসে বসলো। ব্রিয়ান ওদের পিছনে দাঁড়িয়ে যায় আর বাকিরা কেউ ওইখানে রাখা স্টুলে তো আবার কেউ দাঁড়িয়েই রইল। রুডি হেসে অভিনন্দন জানায়। ওয়েলকাম দিল্লি মাফিয়া কিং আইয়ার। নিলয় মুচকি হাসে। নিলয় অভিমন্যুর দিকে নিজের মাথা ঘোরায়। ওর মুখে রাগ আর বিরক্তি দুটোই দেখা যাচ্ছে। অভিমন্যুর চোখ নিলয়ের চোখের সঙ্গে মিললেই অভিমন্যু নিজের মুখ ঘুরিয়ে নেয়। এটা দেখে নিলয় চোখে চোখে হেসে ওঠে। নিলয় একবার সকলের দিকে তাকায়। সকলে চুপচাপ হয়ে আছে, যেন ক্লাসরুমে প্রিন্সিপাল চলে এসেছেন। নিলয় সকলের দিকে তাকায়। আরে মারা যায়নি কেউ, যে এইভাবে তার শোক পালন করছিস। নতুন রাজা এলো, কিছু করিস আর না করিস, অ্যাটলিস্ট বাবা তো দে। নিলয় এইটুকু বলার সঙ্গে সঙ্গে পুরো হলরুম হাততালি দিয়ে উঠল। অভিমন্যুর বিরক্তির পরিমাণ আরো বেড়ে যায়। আরে অভিমন্যু, কোথায় যাচ্ছিস তুই? একটু কাজের কথা বলিনি। আফটার অল এবার থেকে অর্ডার তো আমিই দিব, আর সেটা অক্ষরে অক্ষরে ফলো করে তোকে করতে হবে। অভিমন্যু রেগে কিছু বলতে যায়, কিন্তু তরু ওর হাতটা ধরে দুই দিকে মাথা নাড়ে। অভিমন্যু একবার তরুর দিকে তাকিয়ে একবার নিলয়ের দিকে তাকায়। ও চুপচাপ বসে যায়। নিলয় মুচকি হাসে। কিছুক্ষণ পর সকলে নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। নিলয়, তরু ও অভিমন্যু সহ আরো 17 জন ওই হল রুমের পাশের মিটিং রুমে যায়। এইখানে শহরের বিভিন্ন ড্রাগস ডিলার, মেন কিডন্যাপার, স্লিপার, আসাসিন সকলেই উপস্থিত আছে। নিলয় একদিকে বসে আছে। ওর হাতে একটা রিমোট আছে, যেটার সাহায্যে ও নিজের পিছনে থাকা হোয়াইট বোর্ডের উপর কিছু ছবি দেখিয়ে কিছু যেন বোঝাচ্ছে। সবটা দেখানোর পর নিলয় প্রজেক্টর অফ করে সকলের দিকে তাকায়। সবকটা পোস্ট এরিয়ার নাক বন্ধ পড়ে গেছে। পোর্ট থেকে মেন সিটি এন্টার করার আগে 3টি পুলিশ চেক পোস্টিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। তাই এখন থেকে মাল রাতে নয়, সকালে আসবে। কিন্তু এতে তো আরও রিস্ক। এভাবে দিনের আলোয় কাজ করা, কেউ দেখে নিলে এমনিতেই ধরা পড়ে যাব। অভিমন্যু একটা তীক্ষ্ণ নজর নিলয়ের দিকে তাকায়। নিলয় মাথা নাড়ে। শনিবার সকালে জওহরলাল নেহরুর পোর্টে সকাল 9টা 7টা শিপ আসবে। 2টো আসবে কোচিন থেকে, আর বাকি কটা আসবে আলবেনিয়া থেকে। ওইখানে বসে থাকা একটা ড্রাগস ডিলার কাশি বলে, সে ঠিক আছে ভাই, কিন্তু এইভাবে দিনের বেলায় পুলিশ। নিলয় নিজের হাত দুটো টেবিলে রাখে। আমাকে কি খুব বোকা মনে হয়? যখন বললাম আমি দেখে নিব, তখন চিন্তা কিসের? আর পুলিশ ওরা কি করবে? ওই দিন তো শহরে বড় বড় 5টা জায়গা, আলমারি রোড, হিরান্দানি, জেভিপিডি, বান্দা ও ভাসোবাতে জ্বলবে আগুন। পুলিশ কি করবে তখন? পোর্টে গিয়ে বসে থাকবে নাকি শহর সামলাবে? আমাদের যত ছেলে আছে সবাইকে মাঠে নামতে বল। বিরাজ নিজের বেস্ট সিপ্লাই রেডি রাখবে। ওই দিন আমি সবাইকে ময়দানে দেখতে চাই। লাশ ফেলা হলে লাশ ফেলব। সেম রুল, নো অ্যাটাক ইন কমন পিপল। মারতে হলে বড় মাছকেই মারব। নিলয় চিৎকার করে। সকলে নিজেদের মাথা নাড়িয়ে দেয়। আবির ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের শহরটাকে দেখছে।
তখনই ওইখানে কুশ আসে। কিরে, এইখানে কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে চল। আবির সামনের দিকে তাকিয়ে রইলো। তুই ঠিকই বলেছিস কুশ, দিল্লি এখন কালো অন্ধকারে ডুবে আছে। আবির আজকের পেপারটা কুশের দিকে বাড়িয়ে দেয়। কুশ অবাক হয়ে একবার আবিরকে দেখে, তারপর ওর হাত থেকে পেপারটা নিয়ে পড়তে থাকে। শহরে হলো আরও এক মৃত্যু। গতকাল ভোরের দিকে এক লাশ পাওয়া গেছে পিআরভি কলোনির গলির মুখে। কুশ হেডলাইটটা পড়ে। কি জানি কোন গ্যাংয়ের লোক, প্রায় দিন এইখানে কেউ না কেউ মরে থাকে। তুই এই নিয়ে বেশি মাথা ব্যথা করিস না, ছাড় এইসব। আমি কাল না অফিস ছুটি নিয়ে তোকে শহর ঘোরাতে নিয়ে যাব। এইখানে এইসব খুন খারাপি ছাড়াও অনেক ভালো ভালো জিনিস আছে, সব দেখাবো তোকে। আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ওই লোকটাকে আমি চিনতাম কুশ। চমকে আবিরের দিকে তাকায়। ওই লোকটা ওই দোকানদার যে কাল ঈশানীকে মেরেছিল। কুশ অবাক হয়ে যায়। আবির কুশের দিকে তাকিয়ে রেলিং এ ঠেক দিয়ে দাঁড়ায়। দেখে তো খুবই সামান্য হয়েছিল মানুষটাকে। আবির, এইসব ইনোসেন্ট লোকের আড়ালেই তো থাকে সেই রাক্ষসটা। আরে এটাই তো হয় ওদের প্লাস পয়েন্ট। যেমন এইখানের মাফিয়াদের কেউ কোনোদিনই দেখেনি, এমনকি পুলিশও জানে না ওরা ঠিক কেমন দেখতে। শুধু ওদের সঙ্গে কাজ করা লোকেরাই জানে। এবার ওদের মুখ চিনে থাকা কোনো মানুষ যদি পুলিশের হাতে ধরাও পড়ে যায়, তাহলে ওদের কি পরিণতি হয় জানিস? মৃত্যু। তুই একদম এইসবে নিজের মাথা খারাপ করিস না। ইনফ্যাক্ট আমি তো বলবো একদম এইসবে নিয়ে ভাবিসও না। এই মাফিয়া ওয়ার্ল্ডটা খুবই খারাপ রে। তুই ছোট শহরের ছেলে, এইসব মাপ প্যাস তুই বুঝবি না। তুই এইসব বাদ দিয়ে নিজের জন্য একটা ভালো কাজ খুঁজে মন দিয়ে কাজ কর। ভুলে যাস না তুই কিন্তু এইখানে কাজ করতে এসেছিস। আবির ফের মাথা নাড়ে। কিছুক্ষণ পর আবারও বলে, আচ্ছা কুশ, কুশ ঘুরে যাচ্ছিল, কিন্তু আবিরের কথা শুনে থেমে গিয়ে আবিরের দিকে তাকায়। লোক মাফিয়া কেন হয়? আবির কুশের দিকে তাকায়। আবিরের কথায় প্রথমে কুশ কিছুক্ষণ অবাক হয়ে আবিরকে দেখে। আবির কুশকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আবার বলে, কেউ ইচ্ছা করে কেন মাফিয়া হতে যাবে? ওদেরকে এই কাজে শখ লাগে নাকি? মানুষ মারা ওদের হবি? তাহলে তো আর্মিতেও যেতে পারে, দেশের রক্ষার জন্য শত্রুদের মারবে। কিন্তু মাফিয়া ওয়ার্ল্ডেই কেন? কুশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মাফিয়াদের ইনকাম অনেক বেশি হয়, ওরা টাকার জন্য মাফিয়ার যোগ দেয়। আবির মাথা নাড়ে, তারপর হঠাৎ করে বলে, তাহলে তো দিল্লির বড় লোকদের লিস্ট বের করলে মাফিয়াদেরকে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা সেসব ছাড়, তুই আমাকে এটা বল যে সব মাফিয়াই কি খারাপ হয়? সবাই মাফিয়া আসার কারণটা কি এক হয়? মানে শুধুই টাকা? কুশও মাথা নাড়ে। ভাই, তোর এই কৌতূহলী প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এক কাজ কর, এইখানে যে মাফিয়া কিং তার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নে, তারপর তাকে জিজ্ঞাসা করিস তার মাফিয়ার আসল কারণ, সে ভালো কি খারাপ, তার ইনকাম কত, তার কত গার্লফ্রেন্ড আছে, কয়টা বউ আছে, বাচ্চাদের কি নাম দেবে বলে ভেবে রেখেছে। আবির ছোট ছোট চোখ করে কুশের দিকে তাকায়। খিল্লি ওড়াচ্ছিস আমার? অবভিয়াসলি তোর এখন মাফিয়াদেরকে নিয়ে নয়, তোর এখন ঈশানীকে নিয়েও ভাবার কথা। ঈশানীর নামটা শুনেই আবিরের চোখের সামনে ঈশানীর কিউট মতন ফেসটা ভেসে ওঠে। আবির না চাইতেই ওর মুখে একটা হাসি ফুটে ওঠে। দেখলি তো, ফালতু ফালতু মাফিয়া নিম্নে মাথা ঘামাচ্ছিলিস, ঈশানী ভাবিকে নিয়ে ভাব। আবির মুচকি হেসে মাথা নাড়ে। কুশ আর চোখে আবিরকে দেখে। আবির নিজের মাথা ঝাঁকায়। শালা কি বললি তুই? কুশ দৌড় লাগায়। আবির কুশের পিছনে দিয়েও থেমে যায়। ও বিড়বিড় করে, ঈশানী ওই রকম কেন? সেদিন মিস্টার অগ্নিহোত্রী ওর নিয়ে যেভাবে চিন্তা করেছিল, সত্যি ঈশানীর এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা একদমই উচিত হয়নি। আহ আহ ভাই, আমার ভাবির নাম নিচ্ছে। দাঁড়া, তোর হচ্ছে। আবির দৌড়ে ভেতরের দিকে চলে যায়। সকালে নেহা নিজের নাইট ডিউটি শেষ করে বাড়ির জন্য বেরিয়ে যায়। সারাদিনের ক্লান্তির পর আর দুটো অপারেশনে নিজের সিনিয়রকে অ্যাসিস্ট করার জন্য এখন খুবই ঘুম পাচ্ছে ওর। ও শুধু তাড়াতাড়ি বাড়ি গিয়ে নিজের বিছানার সংস্পর্শে আসতে চায়। হঠাৎ করে নেহা যে অটোতে ছিল ওটা একটা ঝটকার সঙ্গে দাঁড়িয়ে যায়। এটার জন্য নেহা একেবারেই প্রস্তুত ছিল না, তাই ও একটু আগে এগিয়ে যায়। রাস্তায় জ্যাম থাকা সত্ত্বেও কোনো হর্নের আওয়াজ নেই। নেহা অটো থেকে উঁকি মেরে দেখে রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে আছে।
দাদা একটু দেখে আসুন না কি হয়েছে, আমার বাড়ি যাওয়ার একটু তাড়া আছে। ড্রাইভার মাথা নেড়ে অটো থেকে নেমে যায়। নেহাও নেমে যায়। নেহা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সামনের দৃশ্য দেখে নেহা চমকে ওঠে। রাস্তায় 4 জন ছেলে মিলে একটা মেয়েকে জোর করে গাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে। নেহা নিজের চারিদিকে তাকায়। জায়গাটা ভিড় অনেক, কিন্তু কেউই ওই মেয়েটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। মেয়েটা চিৎকার করছে, সঙ্গে অনেক কাঁদছে, নিজেকে ওদের হাত থেকে মুক্ত করার চেষ্টা করছে। নেহা আর নিজেকে আটকে রাখতে পারে না। ও সোজা ওই ছেলেগুলোর কাছে যায়, আর যে ছেলেটা ওর মেয়েটার হাত ধরেছিল তার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে মেয়েটাকে নিজের পিছনে নিয়ে আসে। নেহার এরকম ব্যবহারে ওই ছেলেগুলো সহ রাস্তায় বাকি সাধারণ জনগণও অত্যন্ত অবাক হয়ে যায়। ছেলেটা রেগে গিয়ে নেহার দিকে তাকায়। নেহা রেগে বলে, ভাবো কি তোমরা, মেয়েরা তোমাদের খেলার জিনিস, ভোগের বস্তু? কিছুটা দূরে একটা ব্লু কালারের গাড়ির মধ্যে বসে থাকা এক ব্যক্তি নেহাকে দেখতে থাকে। ওই ছেলেটা দাঁতে দাঁত পেশে, একদম মাঝে আসবে না, নইলে তোর যে কি অবস্থা করবো তা তুই ভাবতেও পারবে না। ছেলেটা আবার মেয়েটাকে ধরতে যায়। নেহা ছেলেটাকে ধাক্কা দেয়। এই মেয়ে, তুই এইসব থেকে দূরে থাক। এই মেয়েটার উপর আমাদের মালিকের মন চলে এসছে, দেখে মনে হচ্ছে তুই এখানে নতুন এসেছিস। তাই ভালোই বলছি, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, নইলে পরিণাম ভালো হবে না, আমি বলে রাখলাম। নেহা ওইখানেই রাস্তার একদিকে দাঁড়িয়ে থাকা এক ব্ল্যাক কালারের গড়িয়ে দিকে তাকায়। 25 বা 26 বছরের কোনো এক ছেলে গাড়ির ব্যাক সিটে বসে আছে। পোশাক ও গাড়ি দেখে মনে হচ্ছে বেশ বড় সড়ো বাড়ির ছেলে। হঠাৎ করে নেহার মনে একটা ভয় উঁকি দেয়। পর মুহূর্তে নেহার নজর যায় ওই মেয়েটার দিকে, যার পুরো মুখ চোখের জল ভেসে গেছে। আর যে করুণ দৃষ্টিতে ও তাকিয়ে আছে, নেহা বুঝতে পারে ও যদি এই মেয়েটাকে এদেরকে নিয়ে যেতে দেয় তাহলে মেয়েটার সঙ্গে কি হতে চলেছে। নেহা একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আর ওই ছেলেগুলোর দিকে তাকায়। ঠিক আছে, তোমাদের মালিকের একে পছন্দ হয়েছে, তাই তো? কিন্তু এরও তো একটা পছন্দের দাম আছে, একেও তো পছন্দ করতে হবে তোমাদের মালিককে। আর এইভাবে কোনো মেয়ের সঙ্গে জোর জবরদস্তি করতে পারো না তোমরা, ইটস এ ক্রাইম। নেহার পিছনে থাকা ব্লু কালারের গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তিটি নিজের দিকে জানলার কাঁচ খুলে দিয়ে নিজের কনুই রেখে গালে হাত দিয়ে নেহার দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনতে থাকে, যেগুলো স্পষ্ট ওর কানে আসছে না ঠিকই, তবে কিছুটা হলেও শোনা যাচ্ছে। ওই ছেলেটা নেহার হাত ধরে, এই মেয়ে দেখ, ঠিক ভুলে জ্ঞান আমাদেরকে দিস না। এই দাঁড়িয়ে কি আছিস? পাগল মেয়েটার কথা না শুনে ওই মেয়েটাকে গাড়িতে তোল। ছেলেটা নিজের পাশে থাকা 2 ছেলেকে বলে। নেহা একবার ভালো করে ওই 4 ছেলেগুলিকে দেখলো। দেখে একদম টাপরি টাইপের কোনো গলির গুন্ডা। তার মনে হলো ওরা হয়তো পড়াশোনার সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক রাখেনি। 2টো ছেলে ওই মেয়েটাকে ধরে নেয়, আর অন্য ছেলেটা গাড়ির দরজা খুলে দেয়। আর 4 নম্বরের ছেলেটা নেহাকে ধরে রেখেছে। মেয়েটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। নেহা ওর দিকে তাকায়। আর ইউ এডুকেটেড? ইংলিশ জানো নেহা তুমি? একবার নিজের শেষ চেষ্টা করতে চাইলো। মেয়েটি হ্যাঁ তে নিজের মাথা নেড়ে দেয়। So what are you waiting for? Bite on his hands and kick him his private place. নেহার কথা শোনা মাত্রই মেয়েটি এক ছেলের হাতে খুব জোরে কামড়ে দেয়। ওই ছেলেটা মেয়েটির হাত ছেড়ে দেয়। অন্য ছেলেটা ওই প্রথম ছেলেটিকে দেখতে ব্যস্ত। সেই সুযোগে মেয়েটি ওর পায়ের 2 ফাঁকে খুব জোরে একটা লাথি মারে। ছেলেটা লাথি মারার অংশ নিজের হাত দিয়ে ঢেকে মাটিতে বসে পড়ে আর ছটফট করতে থাকে। নেহা চিৎকার করে, Come on. ওই মেয়েটা মাথা নেড়ে দৌড়ে ওইখান থেকে পালিয়ে যায়। নেহাও সুযোগ বুঝে পালাতে যায়, কিন্তু তখনই নিজের হাতে খুব জোরে একটা ঝটকা পায়। নেহা পিছন ঘুরে তাকায় ও দেখে কিছুক্ষণ আগে ওই কালো গাড়িতে বসে থাকা ছেলেটা ওর হাত শক্ত করে ধরে রেখেছে। নেহা নিজের হাত ছাড়িয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু 2 জন ছেলে ওকে সামনে থেকে ঘিরে ধরে। ব্লু কালারের গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা ওই ব্যক্তির পাশের ছেলেটাও এসব দেখছিল। নিলয়, এটা তো ওই মেয়েটা। নিলয় সামনের দিকে তাকিয়েই মাথা নাড়ে। নেহা, নিলয়, তোর মনে হয় না আমাদের ওকে সাহায্য করা উচিত? সমীর নিলয়ের দিকে তাকায়। নিলয় সমীরের দিকে তাকায়। দেখ নিলয়, তীর্থ কেমন ছেলে তা আমরা সবাই জানি, কিন্তু ওই মেয়েটা, ওর কি দোষ? ও তো ওই মেয়েটার হেল্প করছিল। এখন যদি ওকে তীর্থ... নিলয় রেগে সমীরের কথা কাটে। ছেলেটাকে জানো তো? রানা সাহেবের ভাইপো তীর্থ। সমীর অবাক হয়ে নিলয়ের দিকে তাকালে নিলয় মাথা ঘুরিয়ে দুদিকে মাথা নাড়ে।
অফিসার রাঘব প্রতাপ সিং এখানে এই ভিড়ের মধ্যেই আছে, তাই আমি যে নেহার জন্য কিছু করব এখন সেটা তুমি একদমই আশা করো না। রাঘব ঠিক নেহাকে বাঁচিয়ে নেবে, তাতেও যদি না হয় তখন আমি মাঠে নামবো, কিন্তু তার আগে নয়। আমি কোনোভাবেই এখন রাঘবের সামনে যেতে চাই না। সমীর হ্যাঁতে মাথা নেড়ে সামনের দিকে তাকায়। নেহা নিজের চারিদিকে তাকায়। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কোনো প্রতিবাদ করছে না, সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখছে। নেহার নিজেকে অত্যন্ত অসহায় বলে মনে হলো। কিছুক্ষণ পর ও নিজেকে বলে, প্রাণ, না নেহা, তুই এইভাবে দুর্বল হতে পারিস না, এত তাড়াতাড়ি তুই হার মানতে পারিস না। তুই যদি এত মানুষকে বাঁচাতে পারিস তাহলে তুই নিজেকেও বাঁচাতে পারবি। নেহা নিজের চোখ বন্ধ করে মনে মনে বলে, ও একটা ছেলের পায়ে লাথি মারে আর অন্য একটি ছেলেকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তীর্থ নিজের ছেলেদের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। ধর শালিকে। ছেলেগুলো নেহার পিছনে যায়, এমনকি তীর্থ। এসবের মধ্যে ভিড়ের মধ্যে 3 জোড়া চোখ নেহাকে খুব ভালো করে দেখতে থাকে। ওই ছেলেগুলো নেহার পিছনে পড়ে আছে। নেহা তাড়াতাড়ি একটা ভুল রাস্তা ধরে নেয়, যার ফলে কিছুটা যাবার পর রাস্তা শেষ হয়ে যায়। সামনের দেওয়াল দেখে নেহা ভীষণ ভয় পেয়ে যায়। তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে, পিছনের দিকে ঘুরে তাকা। ওকে শক্ত করে ধর। তীর্থের কথা শুনে 2 ছেলের নেহার কাছে এসে ওর দুটো হাত ধরে ওকে দেওয়ালের সঙ্গে লাগিয়ে দেয়। তীর্থ নেহার দিকে এগিয়ে আসতে থাকে আর দাঁতে দাঁত পেশে। অনেক খতরনাক হয় এই জঙ্গলি বিড়ালগুলো, তুমি ওকে ভাগিয়ে দিলে, নো প্রবলেম, এখন ওর কাজটা তুমি করবে। ও নেহাকে ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে। অতটাও খারাপ নাও তুমি, বরং ওর থেকে বেশ ভালো। নেহা তীর্থের চোখে লালসা স্পষ্ট দেখতে পাচ্ছে। নেহা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। তীর্থ নেহার আরো কাছে এগিয়ে আসে, নেহার গলায় থাকা স্কার্ফটা এক টানে গলা থেকে নিয়ে পিছনের দিকে ছুড়ে দেয়। ওই গলির উল্টো দিকে রাস্তায় নিলয় গাড়ির ভেতর থেকে এটা দেখে নিজের সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামতে যায়। তখনই সমীর ওর হাতটা ধরে নেয়। তীর্থ নেহার মুখের দিকে তাকিয়ে এগিয়ে যায়। নেহা ঘৃণায় নিজের চোখ বন্ধ করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। কিছুক্ষণ পর নেহা অনুভব করলো ওর হাতের বাঁধন হালকা হয়ে এসেছে। ও ধীরে ধীরে চোখ খুলে সামনের দিকে তাকায়। সামনে হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স পরা এক ছেলে ওদেরকে মারছে। তখনই পিছন দিকে একটা ছেলে দৌড়ে আসে। রাঘব নেহার দিকে ঘুরে দাঁড়ায়, তারপর একদিকে মাটিতে পড়ে থাকা ওর স্কার্ফটা তুলে ওর দিকে এগিয়ে যায়। নিলয় এটা দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট করে ওখান থেকে বেরিয়ে যায়। রাঘব নেহার দিকে স্কার্ফটা বাড়িয়ে দেয়। নেহা তাড়াতাড়ি ওটা নিয়ে নিজের শরীরকে ভালো করে ঢেকে নেয়। রাঘব নিজের পিছনে থাকা ছেলেটার দিকে তাকায়। অজিত মাথা নেড়ে চলে যায়। ও কিছুক্ষণের মধ্যে একটা জলের বোতল নিয়ে আসে। রাঘব বোতলটা নেহার দিকে বাড়িয়ে দেয়। পুলিশও ততক্ষণ ওখানে চলে এসেছে। ওরা নিচে পড়ে থাকা ছেলেদের ধরে নেয়। তীর্থ চিৎকার করে, এই শালা, তুই জানিস আমি কে? নেহা তীর্থের আওয়াজে কেঁপে যায়। রাঘব নেহার দিকে তাকিয়ে থাকে। অফিসার, ওদের নিয়ে যান। অফিসারেরা ওদেরকে টেনে টেনে নিয়ে চলে যায়। নেহা জল দিয়ে প্রথমে নিজের মুখ পরিষ্কার করে, তারপর কিছুটা জল খায়। রাঘব দেখে নেহা এখনো কাঁপছে। তোমার বাড়ি কোথায়? চলো আমি তোমায় পৌঁছে দিই। না, তার কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাব। রাঘব মাথা নাড়ে। আমি বুঝতে পেরেছি, আমরা তোমার কাছে একদম অচেনা, আর এখন যা হলো তাতে তুমি আমাদের খুব ভয় পাচ্ছ, ঠিক আছে? রাঘব নিজের রিভলভারটা বের করে নেহার হাতে রেখে দেয়। নেহা অবাক হয়ে রাঘববাবুকে দেখতে থাকে। ভয় পেও না, আমি কোনো গুন্ডা বা মাফিয়া নই। আমি এটা নিজের সেফটির জন্য রাখি। তোমার অবস্থা এখন একদমই ভালো নয়, আর আমি কোনোভাবেই তোমাকে একা ছাড়তে পারবো না। তাই আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। আর এর মধ্যে যদি 1 সেকেন্ডের জন্য তোমার মনে হয় বা তুমি সন্দেহ করো আমাদের দুজনকে, তাহলে এই রিভলভারটা তুমি রাখো, আমাদের দুজনকে শ্যুট করে দেবে। নেহা অবাক হয়ে রাঘবকে দেখতে থাকে। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রাঘব বলে, আমার ঘরেও একটা বোন আছে তোমার মতো, তাই ওভাবে তাকানোর কিছু নেই। আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। রাঘব একদিকে এগিয়ে যায় আর নেহা কিছু বলে না। ও মাথা নিচু করে চুপচাপ রাঘবের দিকে পিছন পিছন গাড়ির কাছে যায়। রাঘব ওকে ব্যাক সিটে বসিয়ে নিজের প্যাসেঞ্জার সিটে বসে পড়ে আর অজিত ড্রাইভিং সিটে। ওরা নেহাকে অ্যাড্রেস জিজ্ঞাসা করলে গাড়িটা আশ্রমের দিকে বাড়িয়ে যায়। গাড়িটা আশ্রমে এসে থামার সঙ্গে সঙ্গে নেহা গাড়ি থেকে নেমে যায়। রাঘবও গাড়ি থেকে নেমে যায়। নেহা রাঘবের কাছে আসে। অনেক ধন্যবাদ আপনাকে, আজ আপনি না থাকলে জানি না আমার ঠিক কি অবস্থা হতো।
আমি আজ অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আপনি আমাকে বাঁচালেন। আমি এই কথাটা আজীবন মনে রাখবো। আমি এখনো ভাবতে পারছি না যে আপনি ঠিকঠাক সময় না এলে আমার ঠিক কত বড় সর্বনাশ হয়ে যেত। নেহা এক নিঃশ্বাসে গড় গড় করে পুরোটা বলে। আরে রিল্যাক্স, আমি ওপরওয়ালা নই আর ওপরওয়ালা হতেও চাই না, আমি তো মানুষ হয়েই ঠিক আছি। আর একটা কথা জানো তো, ওপরওয়ালা কোনোদিনও ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু করে না। যদি আমি ওই জায়গায় না আসতাম তো অন্য কেউ ঠিক চলে আসতো। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি তোমাকে বলতে চাই, নেক্সট টাইম যদি কোনোদিন এরকম সিচুয়েশন হয় তাহলে তুমি আগে নিজেকে সেভ করবে, তারপরে অন্য মানুষকে হেল্প করবে, বুঝেছো? নেহা হ্যাঁতে মাথা নেড়ে সম্মতি জানায়। রাঘবও হেসে নেহার মাথায় হাত দেয়। নেহা উত্তরে শুধু সামান্য হাসে। রাঘব গাড়িতে চেপে ওইখান থেকে বেরিয়ে যায়। কিছুদিন পর দুপুরে মায়া রান্না করছে, ওর সঙ্গে কুনাল সবজি কেটে মায়ার সাহায্য করে দিচ্ছে। তখনই ওইখানে নেহা এসে নিজের চুল পিছনের দিকে ক্ল্যাচারে বাঁধে। মায়া, আজ বিকেলে একটু বাজারে যাবি আমার সঙ্গে? ও ফ্রিজ থেকে কিছু মিষ্টি বের করে। কেন? রাজীবের জন্য কিছু পেইন্ট ব্রাশ আর কালার আনতে যেতে হবে। এই শনিবারেই তো ওর কম্পিটিশন আছে। হ্যাঁ, তো আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, বিকেলের দিকে এই সামনের মার্কেটে চলে যাব। মায়া অবাক হয়ে ওর দিকে তাকায়। দুপুরের খাবার খেয়ে রান্না ঘর গুছিয়ে মায়া রুমে আসে, কিন্তু দরজার কাছে এসেই ও থেমে যায়। মায়া দেখে নেহা নিজের বিছানায় বসে নিজে নিজেই হাসছে। নেহাকে এইভাবে হাসতে দেখে মায়া নিজের মাথায় হাত দেয়। ওই ছেলেটার সঙ্গে সেই দিন দেখা কি হয়ে গেছে, এখন প্রতিদিন ওর কথা ভেবে ভেবে দিবা স্বপ্ন দেখে যায়। মায়া নিজেকে ঝাঁকিয়ে রুমে ঢোকে। কি রে, বললি রেস্ট নিবি, এখন এসে দেখছি পাগলের মতো নিজে নিজে হাসছিস, ব্যাপারটা কি? নেহা একটা বালিশ কোলে তুলে বাবু হয়ে বসে। ইয়ার মায়া, একটা কথা বল, ওই নিলয়ের দেখা কি আমি আর পাবো না? ওই দিনের পর থেকে আমি প্রায় ওই কলোনি দিয়েই আসি, একদিনও ওকে দেখতে পাইনি। ভাবছি একবার ওর দেখা পেলে ওকে নিজের মনের কথা বলে দেব, নিলয়, আই লাভ ইউ। মায়া নেহার কাছে এসে ওর মাথায় টোকা মারে। অর্থব, মেয়েরা কোনোদিন আগে থেকে প্রপোজ করে না। নেহা বালিশটা পাশে নামিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তার কোনো মানেই নেই যে ছেলেরাই প্রথমে তাদের মনের কথা বলবে, মেয়েরাও বলতে পারে। আমি তো ভেবেই নিয়েছি একবার যদি ওর সঙ্গে দেখা হয় আমি বলেই দেব। যখনই নিলয় বাইরে আসে গুলি চলতে শুরু হয়ে যায়। 10 জনের মতন লোক বাইরে বন্দুক হাতে ওর জন্যই অপেক্ষা করছিল। নিলয় নিজের মাথা ঝোঁকায়, সঙ্গে নেহার মাথায় হাত দিয়ে ওর মাথাও ঝোঁকালো। তারপর নেহার হাতটা শক্ত করে ধরে একদিকে দৌড়ালো। ওরাও নিলয়ের পিছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে নিলয় একটা সরু গলির মধ্যে ঢুকে যায়, যাতে ওর পিছনে পড়ে থাকা লোকেরা এইদিকে ওইদিকে চলে যায়। কিন্তু তাও 2 জন এখনো ওর পিছনে পড়ে আছে। নেহা একবার করে পিছনে তাকাচ্ছে আর একবার করে নিলয়কে দেখছে। নিলয় ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ করে গলির উল্টো দিকে একটা লোক ঠিক ওদের সামনে চলে আসে। নেহা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। নিলয় নেহার হাতটা ছেড়ে ওকে নিজের পিছনে করে, তারপর ঝাঁপিয়ে একটা ঘুষি ওই লোকটার মুখে মারে, আর ওই লোকটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। নিলয় আবার নেহার হাত ধরে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে দুজনে গলির মোড়ে বড় রাস্তায় চলে আসে। ঠিক তখনই কেউ একজন পিছন থেকে একটা গুলি চালায়। গুলি গিয়ে লাগে নিলয়ের হাতে। নিলয়ের হাত নেহার হাতের থেকে ছেড়ে যায়। নিলয় তাড়াতাড়ি নিজের ডান হাত দিয়ে বাঁ হাতের বাজু চেপে ধরে। নেহা নিলয়ের হাতের দিকে তাকায়, ওইখান থেকে রক্ত বের হচ্ছে। নিলয় আশেপাশে তাকায়, তারপর নিচ থেকে একটা পাথর তুলে নিয়ে ওই লোকটার দিকে ছুঁড়ে মারে। পাথরটা সোজা গিয়ে লাগে লোকটার কপালে। লোকটা নিজের মাথায় হাত দিয়ে দেয়। বাকিরাও ততক্ষণে ওইখানে চলে আসে। নিলয় ঘুরে পালাতে যাবে, তখন কিছু গার্ডস এসে নিলয় ও নেহাকে কভার করে। ওরা সামনে ওই লোকগুলোর শরীরে গুলি চালিয়ে অজস্র ফুটো করে দেয়। নেহা কেঁপে ওঠে ভয়ে। ও নিজের কান শক্ত করে বন্ধ করে নেয়, সঙ্গে নিজের চোখও। সব শান্ত হয়ে যাওয়ার পর নেহা চোখ খুলে তাকায়। ও দেখে ওর সামনে এখন আর কেউ নেই, নাই ওর গার্ডস না ওই লোকগুলো। নেহা চারিদিকে তাকায়, তখন ওর নজর যায় শুধু নিলয়ের দিকে। নেহা নিলয়ের হাতটা ধরে নেয়। নিলয়, তোমার তো অনেক রক্ত বেরোচ্ছে, তুমি চলো আমাদের সাথে, পাশেই হসপিটাল আছে, গুলি বের করতে হবে। নিলয় নেহার হাতটা ছাড়িয়ে নেয়। আই উইল বি ম্যানেজ অ্যান্ড লিসেন। আমি একজন গুন্ডা, তাই এইভাবে হঠাৎ আমার সঙ্গে কথা বলতে এসে আমার সঙ্গে নিজের জীবনটাকে বিপদে ফেলো না।
নেহা করুণ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায়। নিলয় নিজের হাত ঝাঁকিয়ে অন্যদিকে অন্য গলিতে চলে যায়। নেহা প্রথমে কিছু একটা ভাবে, তারপর নিলয়ের পিছনে দৌড়ে যায়। নেহা যখন নিলয়ের কাছে যায় ও দেখে নিলয় কাউকে ফোনে খুব বকছে। আই ডোন্ট কেয়ার। আমার কাছে ভুল আর বিশ্বাসঘাতকার কোনো ক্ষমা নেই। ও যেখানেই আছে ওকে। নিলয় পিছনের দিকে ঘুরে তাকায়। পিছনে নেহাকে দেখে ও কথা বন্ধ করে দেয়। নিলয় ফোন কেটে নেহার দিকে তাকায়। তোমার প্রবলেমটা কি বলো তো? নেহা নিলয়ের হাতের দিকে ইশারা করে। নিলয় নিজের হাতের দিকে তাকায়, তারপর জোরে চিৎকার করে। আমি করব না বললাম তো। নিলয় এর কাছে কিছু বলতে পারে না। নেহা এগিয়ে এসে ওর মুখে হাত দিয়ে চেপে ধরে। আরে কি করছোটা কি তুমি? কালা নই আমি, শুনতে পাই। আশেপাশে বাড়ি রয়েছে তো, এইভাবে কেউ চিৎকার করে নাকি? নিলয় নেহার হাতটা মুখ থেকে সরায়। তোমার প্রবলেমটা কি বলো তো? নেহা বুঝতে পারে ও নিলয়ের খুবই কাছে চলে এসেছে। হালকা হালকা হাওয়া বইছে, হালকা মেঘও করে রেখেছে। নিলয়ের চুলগুলো তো সেট করাই ছিল, কিন্তু দৌড়ানোর জন্য চুল কপালে পড়ে আছে, আর যার কিছু অংশ ঘামে ভিজেও গেছে। নেহা এক পা পিছনে সরে দাঁড়ায়। নিলয় ভ্রু কুঁচকে নেহার দিকে তাকায়। নেহা মাথা নিচু করে নেয়। তোমার গুলি লেগেছে, এইভাবে বেশিক্ষণ থাকলে ইনফেকশন হয়ে যাবে। আমি জানি তুমি গুন্ডা, তোমার এসবের অভ্যাস আছে, কিন্তু আমাদের ডাক্তারদের বলা হয় আমাদের কাছে সব বিষয় সমান, আর আমি একজন ডাক্তার হয়ে তোমাকে এই অবস্থায় রেখে দিয়ে যেতে পারি না। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় কিছুক্ষণ নেহাকে দেখে, তারপর মাথা নেড়ে দেয়। গ্রেট, চলো ট্রিটমেন্ট দাও। নেহাও খুশি হয়ে যায়। এসো আমার হসপিটালে, এখান থেকেই কাছে। নিলয় নিজের মাথা নেড়ে দেয়। কোলাবা পুলিশ স্টেশন। ইন্সপেক্টর বার্মান নিজের ফোনটা টেবিল থেকে তুলে নেয়। পান্ডে, আমি গেলাম বুঝলি, শুধু শুধু এলাম আজ। এই এসিপি রাঘব প্রতাপ সিং তো নিজে এলেন না, ওপর থেকে শুধু শুধু এখানে আজ সারাদিন থাকতে হলো। আজ বাড়িতে আবার শ্বশুর শাশুড়ি এসেছেন, ওদের ঠিক করে খাইয়ে দাইয়ে ও করতে পারলাম না। আমি গেলাম বুঝলি, তোরা একটু পরে স্টেশনে তালা লাগিয়ে চলে যাস। ওই ইন্সপেক্টর ওইখান থেকে চলে যায়। সবাই নিজেদের মতন করে কাজ করতে থাকে। কেউ বসে তাস খেলছে, কেউ ফোনে ভিডিও দেখছে, আবার কেউ কেউ ফোনে গল্প করছে তাদের গার্লফ্রেন্ড বা বউয়ের সঙ্গে। মহিলা ইন্সপেক্টর ও কনস্টেবল নিজেদের পরিবারের ও প্রতিবেশীদের নিয়ে সমালোচনা করতেই ব্যস্ত। কার স্বামীর সঙ্গে পাড়ার কোন বৌদির সম্পর্ক আছে, কার মেয়ে রাত্রে কোন ছেলের সঙ্গে বাইকে চেপে ফেরে, কার ছেলে টিউশন পড়াতে যাওয়ার নাম করে পাড়ার মোড়ে সিগারেট টানে, এইরকম প্রচুর কথা। তখনই পুলিশ স্টেশনের বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়। বাইরে গাড়ির আওয়াজ পেয়ে একটা সাব ইন্সপেক্টর নিজের তাস ফেলে চিৎকার করে। এই শুনু, যা গিয়ে দেখ তো এখন আবার কে এলো। ওকে বলে দে পুলিশ স্টেশন আজকের মতো বন্ধ হয়ে গেছে, কাল আসে যেন। গনু নামক ওই কনস্টেবল বাইরের দিকেই যাচ্ছিলেন, কিন্তু তার আগেই একজন ভেতরে আসে। ভিতরের দৃশ্য দেখে ও তো থমকে যায়। গনু ওই ছেলের কাছে আসে। এই যে ছোকরা, এখন যাও, কাল আসবে। ছেলেটা ভ্রু কুঁচকে যায়। কেন, এখন কি আছে? গনু নিজের ডান হাত দিয়ে দাঁতে ফেঁসে থাকা দুপুরের বিরিয়ানির মাংসর টুকরো বের করে। এখন স্টেশন বন্ধ হয়ে গেছে। কিন্তু পুলিশ স্টেশনে তো কোনো সময়ের জন্য বন্ধ থাকে না। একজন পুলিশের ডিউটি 24x7 হয়। সাধারণ জনগণের সেবার জন্যই তো পুলিশ প্রশাসন। পিছন থেকে সাব ইন্সপেক্টর পান্ডে চিৎকার করে। কি রে গনু, কি অত চপ্পর চপ্পর করছিস? গনু পিছনের দিকে ঘুরে পান্ডের দিকে তাকায়। আরে দেখুন না স্যার, এই কালকের ছোকরা আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে আবার পুলিশের কাজ শেখাচ্ছে। পান্ডে উঠে দাঁড়ায়। কি পুলিশ স্টেশনে এসে পুলিশকে নিজেদের কাজ শেখাচ্ছিস? ওরা দাঁড়া, দেখ তোর কি অবস্থা করে আছে। পান্ডে উঠে ওই ছেলের কাছে এসে দাঁড়ায়। ছেলেটার মুখে কোনো রকমের কোনো অভিব্যক্তি নেই। কে রে তুই? তুই জানিস আমি কে? হাজতে ঢুকিয়ে এমন মারবো না, সব জ্ঞান বেরিয়ে যাবে। চল ভাগ শালা। ল্যাঙ্গুয়েজ, প্রথমে তো একজন পুলিশ অফিসারের ল্যাঙ্গুয়েজ ঠিক করা উচিত, যাতে সাধারণ মানুষ এসে খুব ইজিলি তাদের সঙ্গে ইন্টারাকশন করতে পারে। পান্ডে ওই ছেলেটার কলার ধরে নেয়। চল শালা, ও অনেক কথা বলে নিয়েছিস আজ তুই। এখন তোকে দেখাবো পুলিশ কাকে বলে। এই লোক আপ খোল, আজ এই ছোকরা সব চর্বি গলিয়ে দেবো আমি, দেখবি। চল হাজত বাস করে।
ওই ছেলেটা পাণ্ডের থেকে নিজের কলার ছাড়িয়ে নেয়। আমি হাজতবাস করব নাকি বনবাস করব সেটা সময়ই বলবে। এসপি রাঘব প্রতাপ সিং, ক্রাইম ব্রাঞ্চ, মহারাষ্ট্র পুলিশ। রাঘব উঁচু গলায় নিজের পরিচয় দিয়ে নিজের আইডেন্টিটি কার্ড বের করে। রাঘবের এটা বলার সঙ্গে সঙ্গে পাণ্ডে নড়ে চড়ে ওঠে। বাকিরাও সবাই উঠে দাঁড়িয়ে রাঘবকে স্যালুট করে। রাঘব এবার মুচকি হাসে। থাক, অলরেডি অনেকটা সম্মান পেয়ে গেছি, আর এর থেকে বেশি কিছু করলে আমার আবার হজম হবে না। ইমিডিয়েটলি খাতা নিয়ে আমার কেবিনে এসো। রাঘব একদিকে এগিয়ে যায়। এক ইন্সপেক্টরের পাশ দিয়ে যাবার সময় রাঘব দাঁড়িয়ে যায়। ওই ইন্সপেক্টরের কাছে এসে ওর ক্যাপটা ঠিক করে পুলিশ ইউনিফর্মে লেগে যায়। চিপসের গুঁড়োগুলো ঝেড়ে দিয়ে ওর মুখের দিকে তাকায়। এই ইউনিফর্মটা ঘুষ খাবার জন্য পরা হয় না। এই ইউনিফর্মের একটা আলাদাই পাওয়ার থাকে, ওটাকে কাজে লাগাতে শিখো। রাঘব কেবিনের দিকে চলে যায়। রাঘব একটা ফাইল জোরে টেবিলে মারে। ওর সামনে একজন ইন্সপেক্টরের সঙ্গে 4 জন সাব ইন্সপেক্টর সহ কিছুজন ফিমেল সাব ইন্সপেক্টরও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাঘব উঠে দাঁড়ায়, তারপর রেগে রেগে এক নজরে ওদের উপর দেয়। এটা কি পুলিশ স্টেশন নাকি খেলার মাঠ? কোনো পেপার ঠিকঠাক নেই। দিল্লির ক্রাইম রেট এত, কিন্তু একটাও রিপোর্ট নেই। ওয়াও, বেশিরভাগ ইন্সপেক্টর তো আজ আসেইনি। আমি ইচ্ছা করেই সন্ধ্যার দিকে রিপোর্টিং করলাম। দেখলাম খুব ভালো করেই এখানের পুলিশ ঠিক কতটা আন্তরিকতা দিয়ে নিজেদের কাজ করছে। তাই এসে আমি কি দেখলাম, না এই যে ইনি বসে বসে বাইরের চায়ের দোকানের হেল্পারের সঙ্গে তাস খেলছেন। ইনি বাড়িতে বউকে ফোন করতে ব্যস্ত, আর ইনি তো এখানে ইউটিউব দেখতে এসেছেন। আর এনারা নিজেদের ভাতের হাঁড়ি খুলতে এসেছেন। ওয়াও, গ্রেট না? রাঘব এবার রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। রাঘব এক একজনকে ইশারা করে বলে, যাদেরকে কথাটা বলা হয় তারা নিজেদের মাথা আরো নিচু করে নেয়। রাঘব কোমরে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর নিজের রাগটাকে কমানোর চেষ্টা করে। রাঘব নিজের হাত জোরে টেবিলে মারে। গভর্নমেন্ট কি এইসব করার জন্য আপনাদের পেমেন্ট দেয়? সকলের মাথা নিচু করেই থাকে। রাঘব সকলের দিকে আঙুল দেখিয়ে বলে, কাল আমার কালকের মধ্যে সমস্ত রিপোর্ট চাই। দিল্লির গলির গুন্ডা থেকে শুরু করে মাফিয়া। আই ওয়ান্ট এভরি সিলেক্ট পয়েন্ট। পরপর কয়েকটা গাড়ি এসে থামে একটা বড় বাড়ির সামনে। ওইখানে দাঁড়িয়ে থাকা এক দেহরক্ষী গাড়ির দরজা খুলে দিতেই দীপক রানা বড় বড় পা ফেলে বাড়ির ভিতরের দিকে চলে যায়। ভেতরে লিভিং এরিয়ায় একজন অ্যাডভোকেট বসে আছে এবং অন্যদিকে 2 ছেলে দাঁড়িয়ে আছে। দীপক রানা প্রথমে ওই 2 ছেলেদের কাছে গিয়ে ওদেরকে এক একটা চড় মারে। বলেছিলাম না, আমি যতদিন এইখানে নেই ততদিন তীর্থের খেয়াল রাখবি। কি করছিলি তোরা যখন পুলিশ ওকে ধরে নিয়ে গেল? ওরা নিজেদের মাথা নিচু করে নেয়। দীপক পিছন থেকে ওই অ্যাডভোকেটের দিকে তাকায়। আর আপনি সুধীর বাবু, আপনি কি করছেন? 3 দিন হয়ে গেছে, এখনো আমার ছেলেটাকে ছাড়িয়ে আনতে পারলেন না। সুধীর এবার উঠে দাঁড়ায়। রানা সাহেব, আমি চেষ্টা করেছি, কিন্তু তীর্থ বারবার FI এর কথা বলেছে আর সাক্ষীও আছে, তাই একটু সমস্যা হচ্ছে। দীপক সুধীরের কলার ধরে দাঁত পেশে। এই উকিল, যেইভাবে হোক আমার ছেলেকে জেল থেকে বের করার ব্যবস্থা কর, নইলে তোকে বাঁচিয়ে রাখাটাও আমার জন্য একটু সমস্যা হয়ে যাবে। তখন ওইখানে কমিশনার আসে। ও এইসব দেখে দৌড়ে এসে দীপকের থেকে সুধীরকে ছাড়ায়। স্যার, এ আপনি করছেন কি? ছাড়ুন ওনাকে। দীপক এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়। কি কমিশনার, কোন বেসিসে তুমি আমার তীর্থকে জেলে ঢুকিয়েছ? কে ওই অফিসার? ওর সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত দেওয়ার? ওর নাম রাঘব প্রতাপ সিং, সেন্ট্রাল ডিপার্টমেন্ট থেকে স্পেশালিস্ট। ওকে এখানেই পাঠানো হয়েছে। আরও তীর্থ বাবাকে যখন অ্যারেস্ট করে গিয়েছে, যখন ও নিজের রিপোর্টিংও করায়নি, এসিপি অজিত দুবে তীর্থ বাবার চার্জ নিয়েছে। রাঘবের 3 বছরের সার্ভিসের নাকি ওর 5 বার ট্রান্সফার হয়েছে। এটাও শুনলাম ওর নাকি কোনো পিছুটান নেই, তাই অনায়াসে নিজের জীবনের পরোয়া না করেই নিজে কাজ করে যায়। আমি ওই রাঘব প্রতাপ সিংয়ের নিয়ে কিছু শুনতে চাই না কমিশনার, আমার শুধু আমার তীর্থকেই চাই, তাও কালকের মধ্যে। এবার তুমি দেখো তুমি কি করবে। কমিশনার একটা দীর্ঘশ্বাস ফেলে। এটা একেবারেই ইম্পসিবল স্যার, তবে। দীপক কমিশনারের দিকে তাকিয়ে ভ্রু কুচকায়। তবে স্যার, আপনি একবার IRকে বলে দেখতে পারেন।
ওই তো গতবার পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে তীর্থকে বের করে এনেছিল। দীপক মাথা নাড়ে, তারপর পিছনে দাঁড়িয়ে থাকা ওই দুজনের দিকে তাকায়। আইআরের সঙ্গে মিটিং ফিক্স কর, আর হ্যাঁ, ওর টাইম নিবি, অন্যরা ওকে টাইম দেবে, এটা ও একদমই পছন্দ করে না। দুজন মাথা নেড়ে একদিকে চলে যায়। নেহা নিলয়ের হাত থেকে গুলি বের করে ওষুধ লাগিয়ে দিচ্ছে। নেহা নিলয়ের মুখের দিকে তাকায়। তুমি ড্রাগস নাও? নিলয় নেহার দিকে তাকালে নেহা মাথা নেড়ে বলে, আসলে তোমার হাতে অনেক ইঞ্জেকশনের দাগ রয়েছে, তাই বললাম, ওই আর কি। নেহা তুলোতে সামান্য ওষুধ নিয়ে নিলয়ের ক্ষত জায়গায় লাগালো। নিলয় কেঁপে ওঠে। নেহা নিলয়ের মুখের দিকে তাকায়, তারপর ফু দিয়ে ওকে ওষুধ লাগিয়ে দেয়। তখন ওইখানে কেবিনের দরজা খুলে যায়। সমীর ভেতরে আসে। দরজা খোলার সঙ্গে সঙ্গে নিলয় দরজার দিকে তাকায়। সমীর নিলয়ের দিকে এগিয়ে এসে রেগে চিৎকার করে, আমি বারবার বললাম তোকে আমি যাই তোর সঙ্গে, কিন্তু না, আমাকে কেন সঙ্গে নেবি? আমাকে নিলে যে নিজের বাহুবলী প্রয়োগ করা যেত না? দেখ তো কি অবস্থা করলি নিজের। দেবেশ কাকা ঠিক এই ভয়টাই করছিল তোর জন্য। সমীর এগিয়ে এসে নিলয়কে একটা চড় মারে। বেশি বকলে না তোকে এইখানেই পুঁতে রেখে দেবো। নিলয় রেগে রেগে সমীরের দিকে তাকায়। নিলয় নেহার দিকে তাকায়। ওইভাবে কি দেখছিস? শোন নিলয়, আমি বয়সে তোর থেকে বড় হই, নিজের হাতে তোকে কাজ শিখেছি, তা আমাকে এইসব নিজের চোখ রাঙানো দেখাস না। আমার উপর তোর দায়িত্ব আছে। এখন বাড়ি গিয়ে দেবেশ কাকাকে কি বলবি সেটা ভাব। সমীরও নিলয়ের চোখ অনুসরণ করে। আসলে সমীর নেহাকে লক্ষ্য করেনি। নেহা নিলয়ের উল্টো দিকে নিচে হাঁটু মুড়ে বসে নিলয়ের ক্ষতস্থানটায় ব্যান্ডেজ করছে। নেহা ব্যান্ডেজ বেঁধে দেয়। আপনার ভাইকে আগে থেকে শাসন করা উচিত ছিল। যখন ঘোড়ার লাগাম ছাড়া হয়ে যায়, তখন কি আর ঘোড়ার লাগাম লাগানো যায়? নেহা উঠে দাঁড়িয়ে সমীরের দিকে তাকায়। নিলয় তাড়াতাড়ি কেবিনের বাইরে চলে যায়। সমীর একবার নেহার দিকে তাকিয়ে বাইরের দিকে পা বাড়ায়। নেহা পিছন দিকে আওয়াজ দেয়, শুনুন। সমীর নেহার দিকে ঘুরে তাকায়। নেহা একটা ছোট পেপারে কিছু লিখে সমীরের দিকে পেপারটা এগিয়ে দেয়। এখানে একটা পেন কিলারের নাম আছে, বাইরে যে কোনো মেডিকেল শপ থেকেই পেয়ে যাবেন। ডিনারের পর ওকে একটু দিয়ে দেবেন, রাতের দিকে ব্যথা বাড়তে পারে। আর নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে নিতে পারেন। আর হ্যাঁ, আজকের জন্য স্পাইসি খাবার ওনার বন্ধ। যদি পসিবল হয় তাহলে স্যুপ খাইয়ে দেবেন। আর হ্যাঁ, লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনি ওর থেকে বড় হন, এটা দেখার জন্য আপনার উচিত এটা দেখবার যে ও কী করছে আর না করছে। ওর পেশা একদমই নর্মাল নয়। প্লিজ ওকে যতটা পারবেন ড্রাগস নেওয়া থেকে দূরে রাখবেন। সমীর মাথা নাড়ে আর পেপারটা নিয়ে বাইরে চলে যায়। সমীর চলে যাওয়ার পর নেহা একটা চেয়ারে বসে একটা দীর্ঘ শ্বাস ফেলে। এই ছেলেটা কোনো দিকেই ভালো নয়। সব কয়টা খারাপ গুণই ওপরওয়ালা একেই দিয়ে দিয়েছে, আর উপরওয়ালা বেছে বেছেই এই ছেলেটার উপরই আমার মন হারিয়ে দিল। কি করব, ভালো যখন বেসেছি, ভালো না হয় খারাপটাকেই মেনে নিতে হবে। আর ভালোবাসার মধ্যে যদি ইচ্ছে শক্তি থাকে খারাপকেও ভালো করার, যদি সত্যি আমি ওকে ভালোবাসি, তো ওকে ঠিক আমি ভালো মানুষ করে তুলবই। কিন্তু একটা কথা মানতে হবে, এই ছেলেকে লাইনে আনতে গেলে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। নেহারে, কোন ছেলেকে ভালোবাসে নিলি? তখনই নেহার ফোনটা বেজে ওঠে। নেহা স্ক্রিনের নাম দেখে মায়া বলে সেভ করা একটা নাম ফ্ল্যাশ করছে। নেহা তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে নেয়। তুই একটু ওয়েট কর, আমি আসছি। নেহা ফোন কেটে দেয়। নিলয় হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে। সমীর নিলয়ের কাছে আসে। ভিতরে কি করছিলে? এত লেট কেন হলো আসতে? সমীর ওই পেপারটা ইন্দ্রর দিকে এগিয়ে দেয়। এই নে ধর। নিলয় অবাক হয়ে পেপারটা নেয়, তারপর সমীরের দিকে তাকায়। কি এটা? ডক্টর নেহার ফোন নাম্বার, কল করিস ওকে কোনো প্রবলেম হলে। নিলয় এক নিঃশ্বাসে পেপারটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে। এরপর সমীরের নাকে একটা জোরে ঘুষি মারে। পরের বার থেকে আমার সঙ্গে এরকম ফালতু জিনিস করলে এই হসপিটালের রূপ টপ থেকে তোমাকে নিচে ফেলে দেব। গটি। নিলয় সমীরের চোখের সামনে চুটকি বাজায়। সমীর মাথা নেড়ে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। কি হলো? কোথায় হারিয়ে গেলে? সমীর নিজের মনে মনে বলে, না, ওই নেহা নামটা ঘন্টাকে নিলয় নামক বিড়ালের গলায় বাঁধতে হবে, আর এই শুভ কাজটা আমাকে করতে হবে, তাও নিলয় বাবার চোখের আড়ালে। নইলে একবার যদি উনি ধরে নেন তাহলে জানি না আর হাড়গড় আস্ত থাকবে কিনা। নিলয় সমীরের কাঁধ ঝাঁকায়। এই সমীর ভাই, কি হয়েছে বলো তো? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাচ্ছ? সমীর দুদিকে মাথা নাড়ে। চলো কিছু না,
ইন্দ্র আবার এ সময় আমাকে বাড়িতে না পেলে কান্নাকাটি শুরু করে দেবে। নিলয় সামনের দিকে এগিয়ে যায়। সমীর নিলয়ের পিছনে যেতে থাকে। নিলয়, রানা সাহেব ফোন করেছিল। নিলয় চলতে চলতে সমীরের ভ্রু কুঁচকে তাকায়। কেন? তীর্থের জন্য। আবার কেন? গো টু দ্য হেল। আমি তীর্থকে আর বাইরে আনার জন্য কিছু করতে পারবো না। এই নিয়ে 3 বার হয়ে গেছে। পোশালা জেলেই পচে মরুক। নিলয় নিজের পায়ে স্পিড বাড়িয়ে দেয়। অভিমন্যু হুইস্কির বোতলটা জোরে মাটিতে ছুঁড়ে ফেলে। সঙ্গে সঙ্গে পুরো মেঝেতে কাঁচ আর হুইস্কি ছড়িয়ে যায়। তরু মেঝের দিকে একবার তাকিয়ে অভিমন্যুর দিকে তাকায়। অভিমন্যু রেগে সেলফে রাখা আরো স্কচ আর হুইস্কির বোতলগুলো ফেলে দিতে থাকে। তরু ওকে থামায়। অভি, কি করছিস তুই? অভিমন্যু নিজেকে ঝাঁকায়। আমি একদম সহ্য করতে পারছি না। ওই নিলয় জবে থেকে এই ধান্দায় এসেছে তবে থেকে আমি শেষ করে দেব। তরু ওকে নিজের দিকে ঘোরায়। অভি শোন। অভিমন্যু তরুর উল্টো দিকে ঘুরে তাকায়। রাগে ফুসফুস করছে ও। তরু আবার ওকে নিজের দিকে করে। এখন শান্ত থাক। হাতুড়ি তখনই মারতে হয় যখন লোহা গরম থাকে, আর এখন হাতুড়ি মারার ঠিক সময় না। অভিমন্যু রেগে চিৎকার করে। সময় নয় ভাই, সময় নয় ভাই। ওকে একসময় আমাদের আন্ডারে কাজ করত, আর ওই স্বামীর ওর আন্ডারে কাজের সামান্য একজন সাপ্লাইম্যান ছিল, আর আজ ও আমার দিকে বন্দুক তাক করেছে। সব ওই নিলয়ের জন্য। একটা সময় ছিল যেখানে আমি নিলয়কে কাজের অর্ডার দিতাম, আর আজ সকলে আমাকে ফোন করে কাজের অর্ডার দিচ্ছে। কিভাবে কি ও? তরু একটা দীর্ঘ শ্বাস ফেলে। তাই তুই ওকে মারার জন্য লোক পাঠালি? অভিমন্যু এইদিকে ওইদিকে দেখতে থাকে। তরু ওকে একটা চড় মারে। বলছি না আমি, ওর সঙ্গে একদম পাঙ্গা নিবি না। পাগলা সার ও একটা। যতক্ষণ শান্ত থাকে ততক্ষণই ঠিক থাকে। ওর তো আর কোনো ভয় নেই। ও নিজের জীবনের সব কিছু শেষ করে এই লাইনে এসেছে। ওর বোনের মারা যাবার পর ও কি করেছিল মনে আছে তো? তাই বলছি, ওকে আর ঘাটাস না। আমি দেখছি ওর কি ব্যবস্থা করা যায়। অভিমন্যু রেগে যায়। হয়তো তুমি কিছু করো, নয়তো আমি ওকে মেরে দেব। তরু বাড়ির দিকে পা বাড়ায়, কিন্তু কিছু একটা ভেবে দাঁড়িয়ে অভিমন্যুর দিকে না ঘুরে তাকায়। ওই ছেলেগুলো এইখানে ছিল? অভিমন্যু দুই দিকে মাথা নাড়ে। না, আমি ওদের বিয়ের থেকে এনেছিলাম। ঠিক আছে, আমি কিছু একটা করছি। আর হ্যাঁ, এই রকম কাজ যেন আর কোনোদিনও না করতে দেখি তোকে। সঠিক সময় আসবে, ঠিক সময়ের জন্য অপেক্ষা কর। চিন্তা নেই, এই দিল্লি একদিন না একদিন তোরই হবে। তোর দিদি মারা যাওয়ার আগে তোর সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে গেছে, আর আমি তোর দিদিকে খুবই ভালোবাসতাম, আর তুই হলি ওর সবচেয়ে প্রিয় জিনিস। তাই আমি চাই না তুই এমন কিছু করিস যাতে আমি তোর দিদিকে দেওয়া কথা না রাখতে পারি। এখন কিছুদিন চুপ থাক, আমি দেখছি কি করা যায়। তো তরু অভিমন্যুর গালে হাত দিয়ে বলে। অভিমন্যু দুদিকে নিজের মাথা নাড়িয়ে দেয়। নেহা আর মায়া হেঁটে হেঁটে আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছে। মায়া চিৎকার করে, কি? নেহা নিজের বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নেয়। আবে মায়া, কি করছিস ভাই? ধীরে বল। এখনই আমার এই নিলয়ের নাম করে দেওয়া পুচকু হাতটা বের হয়ে হাতে চলে আসতো। মায়া নিজের কাঁধ ঝাঁকায়। নেহা, আর ইউ ম্যাড? ও একজন গুন্ডা, আর তুই মানে কি ভাববে? নেহা, ওর সঙ্গে সম্পর্কে গেলে ওর সঙ্গে তোর জীবনটা বিপদে পড়ে যাবে। ওহ নেহা, আমার কথাটা একটু শোন। তুই ওই গুন্ডার থেকে আরো ভালো ছেলে ডিজার্ভ করিস। ওকে নিয়ে ভাবাটা প্লিজ বন্ধ করে দে। নেহা মায়ার দিকে তাকায়। মায়া প্লিজ না, ওকে গুন্ডা বলিস না। ইজ মাই ফাইটার। আরও যেমনই হোক না কেন, আমার তো ওকে অনেক পছন্দ। তুই জানিস, যখন অ্যাটাক হয় তখনই ও যদি পারতো আমাকে না নিয়েও যেতে পারতো, কিন্তু ও। মায়া নেহাকে থামিয়ে জোর হাত করে নেয়। না, আমি আর কিচ্ছু জানতে চাই না। চুপ কর আমার মা। নেহা আর কিছুই বলল না। কিছুক্ষণ পর মায়া আবার বলে, কিন্তু যা শুনতাম তোর মুখ থেকে, তাতে বুঝলাম যে তোর ফাইটারের তোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর আমি এখনো একটা কথা বুঝি না, যে 1 মিনিট কিভাবে তোর ভালোবাসা 1 মিনিটে হয়ে যায়। আমি বুঝতে পারছি না এটা। নেহা মুচকি হাসে। আমাকে ওর সঙ্গে নিয়ে যায় কেন জানিস তো? ভালোবাসা। মায়া, ভালোবাসা কোনো জিনিস নয়, এটা একটা অনুভূতি, হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ আর মধুর অনুভূতি,
যেটা যেখানে সেখানে যে কারোর প্রতি হয়ে যেতে পারে। আর ভালোবাসার জন্য কোনো সময়ের দরকার হয় না। কারোর প্রতি ভালোবাসা 1 সেকেন্ডেও হয়ে যেতে পারে, আবার কারোর জন্য বুঝতে 1 মাস, 1 বছর, আবার কারো কারোর জন্য 10 বছরও লেগে যায়। আর আমি আমার মনের অনুভূতিগুলো ওকে বলে দিয়ে ওর সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই। আমি কোনোদিন মাকে পাইনি, আবার আমার বাবাই আমার কাছে সব ছিল। বাবা চলে যাওয়ার পর সব সময় আমি বাবার মতো করে কাউকে চেয়েছি। আর আমি বাবার কাছে নিজেকে যতটা সেফ মনে করতাম, নিলয়ের সঙ্গে ততটাই সেফ মনে হয়। আমি জানি না মায়া কাল কি আছে আমার জন্য বা ওর জন্য, কিন্তু আমি ওর থেকে কিছুটা সময় নিতে চাই, কিছু স্মৃতি করতে চাই দুজনের জন্য, যাতে আমাদের মধ্যে একজন চলে যাওয়ার পর আমাদের মনে ওই সব স্মৃতি যেন থেকে যায়। আমি সবটা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে তোর ওই ফাইটার তো তোকে কোনো পাত্তাই দেয় না। তাহলে স্পেশাল মোমেন্ট মানে এই মোমেন্টটা হলো কি করে, ক্রিয়েট করলি কি করবি তুই? নেহা মায়ার পিঠে একটা কিল মারে। বেশি বকিস না শুভ, ও শুধু আমারই হবে, আমি ঠিক ওকে নিজের করে নেব। কিন্তু ওর যদি আগে থেকে কোনো স্পেশাল পার্সন থাকে, বা ধর ওর আগে থেকে কোনো বউ থাকে তো? কথাটা শুনেই নেহার ঠোঁট উল্টে যায়। তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে। না, ও এখনো সিঙ্গেল আছে, তাও পিওর। নেহা ও মায়া চমকে পিছনের দিকে তাকায়। পিছনে সমীর দাঁড়িয়ে। নেহা সমীরকে দেখে অবাক হয়ে যায়। আপনি এখানে? ওদের পিছনে ঘোরার সঙ্গে সঙ্গে সমীরের চোখ যায় মায়ার দিকে। মায়ার ওই মায়াবী 2 চোখে ও যেন একেবারেই হারিয়ে যায়। সমীরকে মায়ার দিকে ভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া নেহা নিজেদেরকে তাকায়। সমীরের দিকে তাকিয়ে একটু জোর গলায় ও বলল, আপনি এখানে কি করছেন? সমীর চোখ মায়ার থেকে সরিয়ে নেয়। না মানে আসলে আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম যে নিলয়কে আজ রাত্রে কিসের স্যুপ খেতে দেবো। সমীর নেহার দিকে তাকায়। নেহা প্রথমে ভ্রু কুঁচকে তাকায়, তারপর মাথা নাড়ে। সেটা আপনি আমাকে ফোনেও জিজ্ঞাসা করে নিতে পারতেন, ফোন নাম্বার দিয়ে তো এসেছিলাম আপনাকে, এখানে আসার কি দরকার ছিল? সমীর নিজের মাথা ঝাঁকায়। আমি ঘুরিয়ে খুব একটা কথা বলতে পারি না, আমি এখানে নিলয়ের জন্য এসেছি। নেহা ও মায়া অবাক হয়ে সমীরকে দেখছে। সমীর ওদের দুজনের দিকে তাকায়। আমরা কি কোথাও বসে কথা বলতে পারি? নিলয় মেরিন ড্রাইভের কাছে টেট্রাপডের ওপর বসে আছে। ও একভাবে সামনে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। আজ অনেক দিন পর আবার এইখানে এসেছে নিলয়। নিলয় এই জায়গাটা ভীষণ প্রিয়। আগে তো ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিত। প্রথম মানুষ মারার পর এইখানে এসেই চিৎকার করে কেঁদেছিল আর নিজের ভিতরে থাকা সমস্ত মনুষ্যত্বকে মেরেছিল। অনেক দিন পর ওর আবার এখানে আসতে ইচ্ছে করলো। জীবনের অনেকগুলো অধ্যায় নিলয় অতিক্রম করে এসেছে। নিজের 27 বছরের জীবন অনেক কিছুই দেখেছে। নিজের আপনজনের ঘৃণা, এমনকি যাদের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই তাদের ভালোবাসাও। কিন্তু আজ নিলয়ের মনটা ভীষণভাবে ছটফট করছে। ওর বারবার নেহার প্রতি চিন্তায় অস্থির হয়ে যাওয়া ওর মুখটা ভেসে উঠছিল চোখের সামনে। ও তো কোনো দিনই চায়নি কেউ ওর জন্য চিন্তা করুক। নিলয় নিজের 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে মাথা নিচু করে নেয়। দীর্ঘ 30 মিনিট পর একজনের আওয়াজ নিলয়ের কানে এসে পৌঁছয়। হ্যালো, আপনি ঠিক আছেন? লাস্ট 30 মিনিট ধরে আপনি একবার মুভ করেননি। আর ইউ ওকে? নিলয় পিছনে ঘুরে তাকায়। পিছনে থাকা ছেলেটা নিলয়কে দেখে ভুরু কোঁচকায়। মিস্টার অগ্নিহোত্রী আপনি? ছেলেটা এই দিক ওই দিক তাকিয়ে দেখে, তারপর আবার ওর দিকে তাকায়। আপনি এই সময় এখানে? সব ঠিক আছে তো? আই মিন আপনার শরীর তো ঠিক আছে? নিলয় মাথা নাড়ে। ইয়া, আই অ্যাম ফাইন। তুমি? ছেলেটা সামান্য হেসে উত্তর দেয়। আপনার হয়তো মনে নেই আমি। নিলয় মুচকি হাসে। আবির, সেদিন আমার ইস্যুকে যে বাঁচিয়েছিল। আবির অবাক হয়ে যায়। ইউ রিমেম্বার মি? নিলয় মাথা নাড়ে। যারা আমার ক্ষতি করে আর যারা আমাকে সাহায্য করে, আমি দুজনকেই মনে রাখি। প্লিজ না সিট। নিলয় পাশের একটা টেট্রাপডে আবিরকে বসতে ইশারা করে। আবির হেসে নিলয়ের পাশে বসে। সত্যি আমার এখনো বিশ্বাস হচ্ছে না আপনি আমাকে মনে রেখেছেন মিস্টার অগ্নিহোত্রী। না মানে এত বড় একজন বিজনেসম্যান যে সারাদিনে দেশে বিদেশে কত কত মানুষের সঙ্গে মিটিং করে, সে আমাকে মনে রেখেছে। প্রথম কথা তো আমি খুব একটা বয়সে বড় হব না, তাই আপনি বলে আমাকে সিনিয়র
সিটিজেনের মতো ফিল করাবে না। আর দ্বিতীয়ত কথা হলো, আমার বাবা মা আমাকে একটা নাম দিয়েছে, এই মিস্টার অগ্নিহোত্রীটা তাদের জন্য যাদের সঙ্গে আমি প্রফেশনাল যুক্ত, যাদের সঙ্গে আমি পার্সোনালি যুক্ত, তাদের জন্য আমি শুধু নিলয়। ওকে মিস্টার। নিলয় আবিরের দিকে তাকালে আবির হেসে নিজের মাথা ঝোঁকায়। থ্যাঙ্কস এ লট। নিলয় হেসে সামনের সমুদ্রের দিকে তাকায়। কিছুক্ষণ পর নিলয় বলে, সেদিন আমার বোনকে এই লোকটার থেকে বাঁচানোর জন্য। আবির চমকে নিলয়ের দিকে তাকায়, কারণ ও তো নিলয়কে বলেইনি ও ঈশানীকে ওই লোকটার মারের থেকেও বাঁচিয়েছিল। নিলয় সামনের দিকে তাকায়। ও আমার জীবন, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচার কথা ভাবতে পারি না। তুমি এক প্রকার আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছো। আবির হালকা হাসে। কিছুক্ষণ দুজন একইভাবে চুপ করে থাকে। একটু পরে আবির বলে, এখন কেমন আছে? ভালো, কিন্তু তুমি এখানে এই সময়ে? নিলয় আবিরের দিকে তাকালো। আবির সামনে ঝাপটা মারা সমুদ্রের স্রোতের দিকে তাকায়। একটু মন করছিল, তারপর বাড়ির জন্য মনটা আনচান করছিল, তাই এইখানে এলাম একটু মনটা শান্ত করতে। আমি যখন এলাম তখন তোমাকে একভাবে বসে থাকতে দেখলাম, আবার যাবার সময়ও, তাই জিজ্ঞেস করতে এলাম কোনো প্রবলেম হয়েছে কিনা। নিলয় আবিরের দিকে তাকিয়েছিল যখন ও কথাগুলো বলে চলেছিল। আবিরের কথা শেষ হলে নিলয় হেসে নিজের মাথা দুদিকে নাড়ে। এখানে কেউ রাস্তায় মরে থাকলেও ঘুরে তাকায় না, আর তুমি 30 মিনিটের একজন এক পার্সারই বসেছিলে আর চলে এলে। সত্যি এটা দেখে এখনও জানা যায় পৃথিবীতে তো এখনও মানুষ বলে কিছু বেঁচে আছে। এটা অনেক বেশি হয়ে গেল। মানুষ তো সকলেই, শুধু এখন সকলে নিজেরটাই দেখতে ভালোবাসে। আর এই নিজেরটা দেখতে দেখতে ওরা এটাও ভুলে যায় যে আসল শান্তি তো তখনই পাওয়া যায় যখন অন্যের একটু সাহায্য করা যায়। আমার বাবা সবসময় আমাকে একটাই জিনিস বলে, আবির যা করবি কর, কিন্তু কোনোদিন যদি অন্যায় দেখিস তার প্রতিবাদ, আর যদি কেউ বিপদে পড়ে তাহলে তাকে একবার বাঁচানোর চেষ্টা করিস। কারণ মানুষকে কেউ তার নাম যশ খ্যাতি দিয়ে বেশি দিন মনে রাখে না, মনে রাখে তার মনুষ্যত্বের জন্য, তার অন্যের প্রতি অনুগামীর জন্য। সত্যি তোমার বাবা খুবই সুন্দর কথা বলেছেন। 4 দিনের তো জীবন, আর জীবনটা ঠিক একটা বইয়ের মতো, যার প্রথম পাতা আর শেষ পাতা অলরেডি লেখা হয়ে গেছে। মাঝের পাতাগুলো পূরণ করা আমাদের দায়িত্ব। এবারে কে কিভাবে এইসব পাতা পূরণ করবে সেটা তার ব্যাপার। নিলয় আবিরের দিকে তাকায়। রাইটার নাকি তুমি? আবির হেসে দুদিকে মাথা নাড়ে। না, আমি এখানে নিউজ রিপোর্টার হতে এসেছি। আচ্ছা, তার মানে তুমি বাইরে থেকে এখানে নিউজ রিপোর্টার হতে এসেছো? আবির হ্যাঁতে মাথা নাড়ে। তো কোথায় জব করছো? আবির একটা দীর্ঘশ্বাস ফেলে। লাস্ট 1 সপ্তাহ ঘুরেই বেড়াচ্ছি, সুপারিশ ছাড়া কোনো কাজ নেই। এটা আমাদের দেশের চরম সত্যি। এখানে সেই দুজন সুখে থাকে, যার কাছে টাকা আছে আর যার মাথায় হাত আছে। আবির নিলয়ের দিকে তাকায়। নিলয় সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। আমিও এখানে নিজের রুজি রোজগারের জন্য এসেছিলাম, তোমার মতো আমারও অবস্থা ছিল, বা হয়তো তার থেকেও বেশি খারাপ। তাও আজ তুমি কর্পোরেট কিং। নিলয় মুচকি হাসে। তুমিও অনেক বড় কিছু করবে দেখো। আচ্ছা সেসব ছাড়ো, অনেক লেট হয়ে গেল, বাড়ি যাওয়া যাক। চলো, তোমাকে আমি তোমার গাড়ি পর্যন্ত ছেড়ে দিই। আবির দুদিকে মাথা নাড়ে। আমি ট্যাক্সি নিয়ে চলে যাব। আমি আছি কি জন্য, চলো আমি তোমাকে বাড়ি ছেড়ে দিই। নিলয় উঠে দাঁড়ায়। আবিরও উঠে দাঁড়ায়। না না, আমি নিজে চলে যাব। নিলয় আবিরের কাঁধে হাত দেয়। উফ, কিডন্যাপ করে নিব না, এমনিতে আমার বাড়ি শহরের একদম বাইরে, তো যাওয়ার আগে তোমাকে নামিয়ে দিয়ে যাব। আর বন্ধুর জন্য তো একটু করতেই পারি, তাই না বলো? আবির চমকে নিলয়ের দিকে তাকায়। নিলয় আবিরের দিকে তাকিয়ে হেসে মাথা নাড়ে। ইয়া আই নো, মিডিল ক্লাসের ফ্যামিলির ছেলেরা এইভাবে যে কারো কাছে সাহায্য নেয় না, বাট ট্রাস্ট মি, কোনো এক সময় আমিও মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে ছিলাম, আর এখনও আমি সিম্পলভাবে থাকতে পছন্দ করি। আর না হয় চলো। তুমি সত্যি খুব ভালো মানুষ, নিজের মধ্যে কোনো অহংকার নেই। নিলয় কিছু বলল না, শুধু একটু মুচকি হাসে। তোমার আর ঈশানীর হাসি দুটোই সেম। নিলয় ভ্রু কুঁচকে আবিরের দিকে তাকায়। আবির এদিক ওদিক তাকায়। না মানে আই নোটিস ইট। নিলয় ফের ভ্রু কুঁচকায়। সে তো দেখছি।
নিলয় সামান্য হাসে, তারপর নিজের গাড়ির দিকে চলে যায়। নেহা, মায়া এবং সমীর নেহার আশ্রমের বাগানে একটা ছোট্ট টেবিলের এইদিক ওইদিক বসে আছে। সমীর টেবিলে হাত রাখে। ব্যাস, এটাই নিলয়ের এতদিনের অতীত। নেহা এখনো কিছু ভাবছে। নেহা, মায়া নেহার দিকে তাকায়। নেহা চমকে উঠে সমীরের দিকে তাকায়। আরে ওকে, আমি জানি না তোমাকে আমি এত কিছু কেন বললাম, জাস্ট আমার মনে হচ্ছে হয়তো তুমি এই মেয়ে যে নিলয়কে একটু শান্তি দিতে পারবে, আর ওর এই অনিশ্চয়তা জীবনে ওকে একটু হলেও সুখের পরশ দিতে পারবে। ও নিজেকে যতটা কঠিন দেখায় ততটা একদমই না। ও যাদেরকে একবার আপন ভেবে নেয় তাদেরকে ওর নিজের জীবন দিয়েও রক্ষা করে। দেখুন, আমি জানি না ওকে আমি কিভাবে ভালোবেসেছি, কিন্তু আজ আপনি ওর অতীতের ব্যাপারে যা বললেন তাতে আমি এটুকুই বুঝলাম যে ও একজন সত্যিই ফাইটার। ও সব সময় ফাইট করে গেছে নিজের সঙ্গে, নিজের ভাগ্যের সঙ্গে। আর আজ এত কিছু জানার পরেও কেন জানি না ওকে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করছে। সমীর মুচকি হাসে। মায়া সমীরের দিকে তাকায়। আচ্ছা, তারপর তারপর ঈশানের কি হলো? ওকে সত্যি আর এই পৃথিবীতে নেই? নেহা একবার মায়ার দিকে তাকায়, তারপর উত্তরের আসা সমীরের দিকে তাকিয়ে থাকে। না, ঈশানী সেদিন মারা যায়নি, ও বেঁচে আছে, কিন্তু পুরো পৃথিবীর জন্য ও মৃত। নিলয়কে ওই ঘটনার পর সবসময় সবার থেকে লুকিয়ে রেখেছে। নেহা সমীরের দিকে তাকায়। আমি কি ঈশানের সাথে একবার দেখা করতে পারি? সমীর হেসে উত্তর দেয়। চিন্তা কি, তোমারই ননদিনী হবে, একটু ওয়েট করো। নিলয় নিজের মনের দরজা নিজে থেকে না খুললে সেই কাজটা ঈশানীকে দিয়ে সম্পন্ন করাতে হবে। তাহলে কাল থেকে মিশন শুরু। সমীর মাথা নেড়ে সম্মতি দেয়। নিলয়কে এবারে গলতেই হবে। মায়া নেহাকে কিছু বলতে চাইছিল, কিন্তু সমীরের দিকে তাকিয়ে চুপ করে গেল। ভূমি ও মায়া বিছানায় বসে আছে। ওদের সামনে ব্যালকনির দরজার কাছে দাঁড়িয়ে আছে নেহা। ভূমি কফির এক সিপ খেয়ে বলে। নেহা হ্যাঁতে মাথা নাড়ে। নেহা দেখ, আমি এখনো বলছি তুই ওর থেকে বেটার ডিজার্ভ করিস। আফটার অল তুই একবার নিজেকে দেখ আর ওকে দেখ। ডোন্ট ফরগেট নেহা, ও গলির কোন এক সামান্য গুন্ডা নয়, ও দিল্লির মাফিয়া কিং। অ্যান্ড ইউ জাস্ট ইমাজিন দ্যাট ও সব সময় শত্রুদের মধ্যেই ঘিরে থাকে। দেখ নেহা, আমরা কোনোভাবে তোকে হারাতে চাই না, তাই বলছি এই সব নিলয়ের ভূত মাথা থেকে প্লিজ বের করে দে, প্লিজ। মায়া উঠে এসে নেহার সামনে দাঁড়ায়। ভূমি কিছু ভাবে, তারপর উঠে নেহার কাছে যায়। আমার মনে হয় মায়া ঠিক বলছে। আর তারপর তুই বাইরে কোনো লোকের কথা কেন শুনবি? নেহা জেনে বুঝে জীবনটা বিপদে ফেলাটা কি কোনো বুদ্ধিমানের কাজ? একটু ভাব, ওর পেছনে কত মাফিয়া, কত পুলিশ পড়ে আছে। নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি নিজেকে বুঝিয়ে কি করব ভূমি? মনটাই তো বেইমানি করছে। নিলয়কে নিয়ে ভাবতে ভাবতে কবে যে আমি আমার মনটা ওর নামে লিখে দিয়েছি তা আমি নিজেও জানি না। নেহা ঘুরে আকাশে চাঁদের দিকে তাকায়। মায়া নেহাকে নিজের দিকে ঘুরিয়ে চিৎকার করে। দেখ নেহা, পাগলের মতো কথা বলিস না। এটা তোর জাস্ট একটা অ্যাট্রাকশন, ভালোবাসা নয় এটা। নেহা মুচকি হাসে। আচ্ছা, ট্রেনের ওই ঘটনা থেকে ওকে ভাবা যায়? অ্যাট্রাকশন হলে তো কবেই ভুলে যেতাম। আর এতদিন পরেই বা কেন ওপরওয়ালা ওর সঙ্গে আমার দেখা করালো? মায়া একটা খুব ফেমাস লাইন আছে, জানিস তো? যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। হয়তো নিলয়ের সঙ্গে আবার দেখা হওয়াটা আমার ভাগ্যেই ছিল। এটাই আমার ডেস্টিনি। আমার বাবা সবসময় একটা কথা বলতো, মন আর মাথা যতক্ষণ দ্বন্দ্ব হবে তখন মনকে প্রাধান্য দিতে। বুদ্ধি নিয়ে কাজ করলে অনেক সময় ভালো জিনিসও খারাপ হয়ে যায়। আর ভালোবাসার মধ্যে এতটা শক্তি থাকে যেটা খারাপকেও ভালো করে দেয়। ভূমি মাথা নাড়ে। সে ঠিক আছে, কিন্তু এমন কি মানে আছে যে নিলয় তোকে ভালোবাসবে? আই মিন, তুই যা বলিস তাতে স্পষ্ট নিলয়ের মেয়ে বা প্রেম, ভালোবাসা এসবে এক বিন্দুও ইন্টারেস্ট নেই। সেক্ষেত্রে তুই ওকে পাগলের মতো ভালোবেসে কি পাবি? নেহা একটা দীর্ঘ শ্বাস ফেলে। যাকে ভালোবাসবো সেও আমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি কিংবা কোনো মোহ নয় যে জোর করে তাকে পাবো। মন থেকে ভালোবাসে যাও, বাকি সময়ই বলে দেবে। কিন্তু নেহা?
ভূমি আরো কিছু বলতে নেহা মাথা দুদিকে মাথা নাড়ে। আর কিছু না, আমার কাল সকালে হসপিটালে আছে, আবার অন্য আরও কাজ আছে, সো ঘুমাতে দে আমাকে। ভূমি আরো কিছু বলতে গেলে নেহা তার মাথা দুই দিকে নাড়ে। নেহা কফির মগটা পাশের ড্রেসিং টেবিলে রেখে বিছানায় শুয়ে পড়ে। রাঘব নিজের রুমে কিছু ফাইল এবং ল্যাপটপ নিয়ে বসে আছে। সবকটা ফাইল পড়ার পর রাঘব বিছানা থেকে নেমে দাঁড়ায়। তারপর টেবিল থেকে কফির মগটা তুলে নিয়ে ব্যালকনিতে যায়। রাতের নিস্তব্ধ আকাশ, দূরের রাস্তা থেকে গাড়ির হর্নের অল্প অল্প আওয়াজ আসছে। বড় বড় বিল্ডিং এর ছোট ছোট হয়ে যাওয়া আলো সবটা যেন দিল্লি থেকে খুবই আকর্ষণীয় করে তুলেছে। আকাশে অল্প অল্প মেঘ জমেছে, ঠান্ডা হাওয়াও বইছে। তখনই এক জায়গায় পরপর 5টা গুলির আওয়াজ পুরো কলোনিটা কাঁপিয়ে তুলেছিল। একটা বাচ্চার খুব জোরে কান্নার আওয়াজ ছড়িয়ে পড়ল ওই বাড়িতে। বাচ্চার মা ওর মুখটা এক হাতে চেপে অন্য হাতে নিজের মুখটা চেপে রুমের এক কোণে দাঁড়ায়। কয়েক সেকেন্ড আগেই ওর পরিবার, ওর স্বামী এবং ওর 13 মাসের ছোট্ট বাচ্চা মেয়ে খুব সুখের ঘুম ঘুমাচ্ছিল। হঠাৎ করে ওদের দরজায় খুব জোরে কেউ ধাক্কা মারে। ধাক্কা মারার আওয়াজে আশেপাশের বাড়ির সকলে উঠে গেছে। সকলে নিজেদের বাড়ির দরজা দিয়ে উঁকি মারছে। কিছু বলিষ্ঠ দেহ মানুষদেরকে পাশের বাড়ির দরজার সামনে দেখে ভয় পেয়ে যায় ওরা। তারপর ঘরে বন্দি হয়ে নিজেদের বাচ্চার কান বন্ধ করে দেয়, কারণ ওরা জানে এবার কি হতে চলেছে। দীর্ঘক্ষণ দরজায় ধাক্কার পর যখন একজন দরজা খুলে দেয়, বাইরে দাঁড়িয়ে থাকা 4 জন ওকে চেপে ধরে। তারপর রুমের ভেতরে নিয়ে যায়। 2 জন ওই লোকটাকে চেপে ধরে একটা সোফায় বসে। ওর স্ত্রী বিছানা থেকে নেমে দরজার সামনে যায়। দরজার বাইরে থেকে বন্ধ ছিল। ওর স্বামী হয়তো আন্দাজ করে ফেলেছে কি হতে চলেছে। দরজায় থাকা অল্প ফাঁক দিয়েই ও দেখতে পায় একজনকে ভেতরে আসতে। এক যুবক, যে কালো জ্যাকেট, কালো মাস্ক আর কালো ক্যাপ পরে আছে। যুবক ওই লোকটার কাছে এসে সোফায় বসে পড়ে। সামনের যুবককে দেখে লোকটা ভয়ে একটা শুকনো ঢোক গেলে। সামনের যুবক নিজের মাথা তুলে তাকায়। মুখ কঠিন ছিল ওর। আইয়ার ভাই। নিলয় পায়ের উপর পা তুলে বসে। বল, কাল আমাকে মারতে কে লোক পাঠিয়েছিল? কারণ আমার সঙ্গে দেখা করার তো কথা ছিল, আর তুই না এসে ওরা এলো, মানে তুই ওদের সঙ্গে যুক্ত আছ? ভাই, আমি এটা করতে চাইনি। নিলয় নিজের হাতটা বাড়ায়। পাশের ছেলেটা একটা বন্দুক ওর হাতে দেয়। লোকটা একবার নিলয়ের হাতে গানের দিকে তাকায়, তারপর নিলয়ের মুখের দিকে তাকায়। নিলয় গানটা নিজের হাতের মধ্যে ঘুরিয়ে ওই লোকটার দিকে তাকায়। আমি এটা করতে চাই না, কিন্তু আমার কাছে যে সবার জন্য রুল সেম, বিশ্বাসঘাতকদের শেষ শাস্তি মৃত্যু। নিলয় ট্রিগার টিপে দেয়। তৎক্ষণাৎ বন্দুক থেকে একটা গুলি বেরিয়ে লোকটার মাথার মাঝ বরাবর ফুটো করে দেয়। তখনই ভেতরের রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজটা বেরিয়ে এলো। নিলয় সহ বাকি সকলে ওই রুমের দিকে তাকায়। মেয়েটা আর তার বাচ্চাটাকে কোলে নিয়ে ওর মুখটা বন্ধ করে, তারপর লুকানোর জন্য জায়গা খুঁজতে থাকে। নিলয় রুমের দিকে ইশারা করে। ভিতরে আরো কেউ আছে? মা বাচ্চা দুজনকে শেষ করে দিবি। নিলয় ঘুরে যেতে লাগলো। পাশের ছেলেগুলো মাথা নেড়ে রুমের দিকে এগিয়ে গেল। তখনই পরপর আরো 4টে গুলির আওয়াজ এলো। ওই 4 ছেলে ধপ 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 করে মাটিতে পড়ে যায়। নিলয় বাইরের দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে আসে। তারপর ওই রুমের কাছে গিয়ে রুমের দরজা খুলে দেয়। ও দেখে জড়সড় হয়ে একটা মেয়ে নিজের বাচ্চাকে বুকের মধ্যে একদম লুকিয়ে রেখেছে। নিলয় ওদের কাছে এগিয়ে এলে মেয়েটা একটা চাকু আগে করে। একদম কাছে আসবে না, নইলে তোমাকে শেষ করে দেব। নিলয় চোখ হেসে ওঠে। ও সামনে ওই বাচ্চাটার দিকে হাত বাড়ায়। মেয়েটা নিজের হাতে চাকুটা নিলয়ের হাতে গেঁথে দেয়। নিলয় কোনো প্রতিক্রিয়া দেখায় না। ও বাচ্চাটাকে মেয়েটার থেকে ছাড়িয়ে নেয়, কোলে নিয়ে হাত থেকে চাকুটা বের করে। মেয়েটা উঠে দাঁড়িয়ে নিজের বাচ্চাকে নেওয়ার জন্য হাত বাড়ায়। তখনই নিলয় ওর কাঁধের পিছনে হাত দিয়ে এক জায়গায় পুশ করে। মেয়েটার চোখ ঘুরে যায় আর ও নিচে পড়ে যায়। নিলয় বাচ্চাটার দিকে তাকায়, তারপর মুচকি হেসে নিজের পকেট থেকে একটা চকলেট বের করে বাচ্চাটার হাতে ধরিয়ে দেয়। রুমের বাইরে চলে গেল। এক এক করে সব কটা লাশের ওপর দিয়ে হেঁটে নিলয় বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে সকলেই নিজেদের বাড়ি থেকে উঁকি মারছিল। নিলয় একবার নিজের চোখ সব দিকে ঘোরায়। ওরা সকলে নিজের ঘরে চলে যায়। নিলয় বাচ্চাটাকে কোলে নিয়েই হেঁটে একদিকে চলে যায়। ওর হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। নিলয় আকাশের দিকে তাকায়, তারপর বাচ্চাটাকে নিজের জ্যাকেটের ভেতর ঢুকিয়ে বুকের সঙ্গে লাগিয়ে বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে ধরে। জানিস তোকে কেন আমি নিজের সঙ্গে নিয়ে এলাম? কারণ যেদিন আমার পাপের ঘরা পূর্ণ হয়ে যাবে,
সেদিন তোর হাতে আমি মরতে চাই। তুই মারবি আমাকে। চল এখন তোকে তোর নতুন বাড়ি ছেড়ে দিয়ে আসি। নিলয় বাচ্চা মেয়েটির মাথায় কিস করে ওকে ভালো করে কভার করে নেয়। সকালে নেহা নিচে এলো। ও দেখে সকলে গোল করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। নেহা ভ্রু কুচকে ওই দিকেই তাকায়। ওইখানে কুনালকে দেখতেই পেল সে দাঁড়িয়ে থাকতে। দাদু, কি হয়েছে? কুনাল ঘুরে নেহার দিকে তাকায়। ওনার হাতে একটা বাচ্চা ছিল। নেহা তাড়াতাড়ি বাচ্চাটার কাছে এলো। নেহা একবার বাচ্চাটাকে দেখে কুনালের দিকে তাকায়। কুনাল নিজের মাথা ঝাঁকায়। সকালে দরজার কাছে। নেহা বাচ্চা মেয়েটির দিকে তাকায়। খুব কিউট। ওইখানে থাকা বাচ্চা ছেলে বলে। নেহা ওর দিকে তাকায়। ক্রিশ। ক্রিশ বেবির দিকে তাকায়। বেবিটার নাম কি? নেহা ক্রিশকে কোলে নিয়ে নেয়। রাধা। রাধা তো কৃষ্ণের প্রেমিকা। সকলে ক্রিশের দিকে অবাক করে তাকায়। নেহা হেসে ক্রিশের গাল টিপে দেয়। আজ সব ক্রিশ রাধার দিকে তাকায়। তোর সব দায়িত্ব আজ থেকে আমার রাধা। ক্রিশ এরকম বলায় সকলে হেসে ওঠে। রাঘব নিজের গাড়িটা একটা বাড়ির সামনে এসে দাঁড় করায়। বাড়ির বাইরে ডোন্ট ক্রস লাইন দেওয়া আছে। রাঘব চারিদিকে তাকায়। একদিকে একটা মেয়ে কিছু মেয়ের মাঝে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বোঝা যাচ্ছে কেঁদে কেঁদে তার এই অবস্থা। রাঘব বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ির ভেতরে 5 জনের লাশ পড়ে আছে। একজন সোফায় বসে, 4 জন মাটিতে। ফরেনসিক অফিসার ও অ্যাম্বুলেন্স চলে এসেছে। রাঘব সব রুমের দিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ করে ও এক জায়গায় রুমের এক কোণে কিছু একটু আলাদা অনুভব করে। হয়তো ওখানে রক্ত পড়েছিল, সেটাকেও মুছে নেওয়া হয়েছে। কোনো ফুটপ্রিন্ট আরে কিছুই তো নেই। সব ইজিভাবে প্রতিটা প্রুফ নষ্ট করা হয়েছে। রাঘব নিজেই মাথায় হাত দেয়। খুব ভালো, এ তো বিরাট বুদ্ধিমান। একে হারাতে গেলে শুধু শক্তি নয়, বুদ্ধিরও দরকার হবে। না, এদেরকে বেশি দিন এভাবে খোলা ঘুরতে দিলে হবে না। আমাকে সবসময় ওদের থেকে 2 পা আগে চলতে হবে, তবেই আমি ওদেরকে ধরতে পারবো। রাঘব পাশে ইন্সপেক্টরের দিকে তাকায়। এদের কাছ থেকে কিছু পাওয়া গেছে? অফিসার নাতে মাথা নাড়ে। ওকে, মিসেস রায় একটু স্টেবল হলেই ওনার বয়ান নিয়ে নিব। স্যার, সকলে বলেছে কাল যে এখানে এসেছিল সে মিস্টার ও মিসেস রায়ের 13 মাসের বাচ্চাকেও নিয়ে চলে গেছে। রাঘব বাইরে চলে যায়। ও কিছুই বলে না। রাঘব বাইরে এসে ইমাজিন করতে লাগে পুরো বিষয়টা। রাতের অন্ধকারে রাস্তার একদিক থেকে কালো কোট পরা একজন বাচ্চাটাকে কোলে করে নিয়ে যাচ্ছে। তখনই ওখানে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে 4 থেকে 5 জন বেরিয়ে আসে। ওরা গাড়ির ভেতর ঢুকে যায়। রাঘব নিজের মাথা নাড়ায়। কোন পার্টির কাজ হতে পারে এটা? আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাচ্চাটাকে নিয়ে এসে গেল কেন? তখনই রাঘবের ফোনটা বেজে ওঠে। রাঘব নিজের গাড়ির কাছে গিয়ে ফোন রিসিভ করে। কাইও বলো। নিলয় নিজের কেবিনে কাজ করছিল। তখনই ওর ইন্টারকমটা বেজে ওঠে। নিলয় ইন্টারকমটা স্পিকারে দেয়। হ্যালো। ওদিক থেকে সমীরের আওয়াজ ভেসে এলো। নিলয়, আমি তোর জন্য নতুন একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করছি। নিলয় ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ইন্টারকমের দিকে তাকায়। কিন্তু কেন? তুমি তো জানো আমি নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি। স্যার, আপনার যা জানার আপনি ইনসাইটের ভাইস প্রেসিডেন্ট মিস্টার দেবেশ প্রজাপতির কাছে জেনে নেবেন, কারণ উনি রিক্রুটমেন্ট দিয়েছিলেন। আমি জাস্ট ওনার অর্ডার ফলো করছি। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে। এই দেবেশ কাকাও না, কখন যে কি করে বসে কে জানি। কিছু বলি না বলে আমাকে আরও পেয়ে বসেছে। আচ্ছা, ওকে পাঠিয়ে দাও আমার কেবিনে, কিন্তু বিসিওর যেন ও আমার ব্যাপারে বা ইনসাইটের ব্যাপারে পেশকে কোনো খবর না দেয়। না, আমি সব বুঝিয়ে দিয়েছি। 5 মিনিটের মধ্যে ও চলে যাবে তোর কেবিনে। তাড়াতাড়ি, অলরেডি লাঞ্চ টাইম পেরিয়ে গেছে। আমি এবার বেরিয়ে পড়ব। জাস্ট ওয়েট আ লিটল বিট। সমীর ফোন কেটে দেয়। নিলয় আবার নিজের কাজে লেগে যায়। ওর ফোন বেজে ওঠে। নম্বর দেখে নিলয় ফোনটা তুলে থাই গ্লাসের কাছে যায় আর কথা বলতে থাকে। তখনও কোনো আওয়াজ ছাড়া ওর কেবিনে দরজা খুলল। কেন আওয়াজ ছাড়াই 2টো পা ঠিক ওর পিছনে এসে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর নিলয় ফোন কেটে পিছনের দিকে ঘুরে তাকায়। পিছনে ঘুরেই নিলয় চমকে 1 পা পিছিয়ে যায়। নিলয়কে এভাবে চমকে দেখে সামনের জন মুচকি হেসে দেয়। তরু নিজের অফিসের কেবিনে বসে আছে। ওর ঠিক সামনে বসে আছে চিফ মিনিস্টার দীপক রানার পার্সোনাল সেক্রেটারি মিস্টার নায়েব সিং। তরু হাত দুটো টেবিলের উপরে রাখে। দেখুন মিস্টার সিং, আমি বুঝতে পারছি, কিন্তু এখন পুরোটাই নিলয়ের হাতে। আর রুল অনুযায়ী আমরা আমাদের বসের বিরুদ্ধে যেতে পারি না। নাও নিলয় ইজ দ্য বস।
দেখো তরু, আমি সবটাই জানি, কিন্তু তীর্থ বাবা। গতবারই নিলয় বলে দিয়েছিল তীর্থ আবার উল্টোপাল্টা কোনো কাজ করতে তার দায়িত্ব নিলয় নেবে না। আমি জানি যে রানা সাহেবের অনেক অবদান আছে আমাদের উপর, কিন্তু এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। তারপর সামনে ইলেকশন। আই হোপ তীর্থের এই সময় নিজেকে একটু কন্ট্রোল করা উচিত ছিল। তুমি একটু অভিমন্যুকে বলে দেখো, আশা করি ও ঠিক করে দেবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর মাথা নাড়ে। ঠিক আছে, আমি দেখছি। মিস্টার সিং উঠে দাঁড়ায়। ওকে, আজ তাহলে উঠছি। মিস্টার সিং কেবিন থেকে বেরিয়ে যায়। তরু কিছুক্ষণ ধরে কিছু একটা ভাবলো, তারপর একজনকে ফোন করলো। নিলয় পিছন দিকে ঘুরে তাকায়। ওর ঠিক পিছনে একজন দাঁড়িয়ে আছে। নিলয় হঠাৎ এভাবে কাউকে নিজের পিছনে দেখে চমকে ওঠে। নিলয় এক পা করে পিছিয়ে যায়। এভাবেই সামনের জন মুচকি হাসলো। নিলয় সামনের দিকে তাকায়, তারপর সামনের ব্যক্তিকে দেখে বলে, ওরি তুই? ও আরিশকে জড়িয়ে ধরে। আই মিস ইউ ওরি। আরিশ হেসে নিলয়ের পিঠে হাত বোলায়। আই মিস ইউ টু ভাই। নিলয় আরিশকে নিজের থেকে আলাদা করে। তুই কখন এলি ইতালি থেকে? আরিশ নিলয়ের চেয়ারে বসে চেয়ারটা গোল গোল ঘোরাতে থাকে। এই তো 11টায় ল্যান্ড করলাম, ট্রাফিকের জন্য আসতে লেট হয়ে গেল। আরিশ কিছু বলবে তার আগেই সমীর ভেতরে আসে। তো বলিসনি কেন যে তুই আসছিস? আমি পিক করতে চলে যেতাম। পেয়েছিস নিলয় নিজের সেক্রেটারির দেখা? নিলয় চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সমীর আরিশের কাছে এসে ওর কাঁধে হাত দেয়। আরিশ উঠে দাঁড়ায়। কি বলতে চাও তুমি? তোর সেক্রেটারি, তাই না ছোট না বাপ? নো ভাই, আমি তো জাস্ট তোমাকে সারপ্রাইজ দিতে এলাম। আমি এখন কাজ টাজ কিছু করব না। তবে ওইখানেই দেবেশ এন্ট্রি নেয়। তুই তো জানিস না করবি কি, যখন সেটা মাথায় ঘোরে তখন সেটাই করিস। 2 বছর আগে হ্যাকার হতে চাইছিলিস, রাশিয়ায় গিয়ে হ্যাকিং শিখে এলি। গত বছর তো ডক্টর হতে চেয়েছিলি, তো কোরিয়ায় গিয়ে মেডিকেল নিয়ে জাস্ট ভর্তি হলি। 6 মাস আগে সিঙ্গার হতে চাইলি, আর এই 2 আগে পেন্টার হওয়ার জন্য ইতালি গেলি। করবি কি বলতো তুই? না, নিলয় তোর এইভাবে ওড়ানোর জন্য টাকা ইনকাম করে। জানিস 1 টাকা ইনকাম করতে ঠিক কতটা কষ্ট করতে হয়? নিলয় মাথা নাড়ে, তারপর দেবেশের দিকে তাকায়। কি কাকা, আমি যা করি তা আমার এই ভাই আর বোনের জন্যই তো করি। ওর পুরো অধিকার আছে আমার টাকা ওড়ানোর। আর ও তো টাকা শুধু নষ্ট করে না, ও এছাড়া ওর বয়সই বা কত? এখন তো ওর এনজয় করার বয়স। দেবেশ একবার নিলয়ের দিকে তাকায়, তারপর রেগে আরিশের দিকে তাকায়। ওর বয়সে তুই পুরো ইনসাইট একা হাতে সামলেছিলি। দেবেশ রেগে গিয়ে আরিশের দিকে তাকালে আরিশ মাথা নামিয়ে নিলয়ের পিছনে দাঁড়ায়। এই একটাই করতে জানিস তুই, যখন কিছু বলি মানে নিলয়ের কাছে লুকিয়ে পড়িস। আর নিলয়, তুই একে বেশি বিগড়ে দিচ্ছিস। ওর বয়স হয়েছে 25-এর কাছাকাছি হয়ে গেল, আর কাজের বেলার নবরঙ্কা। আরে কাকা, কি সবসময় ওর পিছনে পড়ে থাকো? আমার ওরই খুব রেসপন্সিবল, শুধু সময় আসতে দাও না। আর এখন তো আমি আছি, তাই ও এরকম গাফলিতি করে যেদিন আমি থাকবো না, ও ঠিক নিজেরটা। নিলয় এর আগে কিছু বলবে তার আগেই আরিশ ওকে টেনে একটা ঠাঁটিয়ে চড় মারে। সমীর আর দেবেশ বড় বড় চোখ করে নেয়। আরিশ নিলয়ের দিকে আঙুল তোলে। যদি নেক্সট টাইম এরকম কিছু শুনি, মনে রাখবি তোকে যেখান থেকে তুলে এনেছিলাম ওইখানেই মেরে ফেলে দিয়ে আসবো। নিলয় নিজের গালে হাত দিয়ে আরিশের দিকে তাকায়। আরিশ যখন রেগে যায় ওর ছোট বড় জ্ঞান থাকে না, তাই ওর হাত উঠে যায়। তখন নিলয় কি আর করবে, ওর বা করারই কি আছে? ওর তখন বাবা বলে কোনো খেয়াল থাকে না। আরিশ একবার নিলয়ের দিকে তাকায়, তারপর বড় বড় পা ফেলে বাইরের দিকে চলে যায়। নিলয় পিছন থেকে ওকে ডাকে, অরি, আয় অরি। আরিশ দাঁড়ায় না, ও কেবিনের দরজা দরাম করে বন্ধ করে চলে যায়। নিলয় টেবিল থেকে নিজের ফোনটা আর পাশের কাউচ থেকে ব্লেজারটা তুলে নিয়ে বাইরের দিকে দৌড়ে যায়। এই অরি, আরে শোন তো আমার কথা, আর বলবো না। নিলয় বেরিয়ে যাবার পর সমীর আর দেবেশ নিজেদের দিকে তাকায়, তারপর জোরে জোরে হেসে ওঠে।
নিলয় জব দেওয়া একমাত্র ওরির কাছেই হয়। দেবেশ একটা দীর্ঘশ্বাস ফেলে। আরে নিলয়ের সম্পর্কটাও ওই রকম। নিলয় এখনো আরিকে নিজের দেবদূত ভাবে। সমীর মাথা নাড়ে, তারপর কিছু মনে পড়ায় নিজের মাথায় হাত দেয়। ও শিট। সমীর বাইরের দিকে দৌড়ায়। দেবেশ সমীরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। নিলয় গাড়ি ড্রাইভ করছে আর বারবার রিয়ার ভিউ মিরারে ব্যাকসিটে বসে থাকা আরিশের দিকে তাকাচ্ছে। আরিশ একবার করে মিরারে তাকাচ্ছে, নিলয়ের সঙ্গে চোখাচুকি হয়ে গেলেই চোখ সরিয়ে নিচ্ছে। সমীর এইসব দেখে মাথা নাড়ে, তারপর উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকিয়ে বিড়বিড় করে। এই দুই ছেলের ব্যাপারে কোনোদিনও বুঝতে পারবো না আমি। তখনই সমীরের ফোনে একটা নোটিফিকেশন আসে। সমীর ফোনটা ওপেন করে ওর মুখে একটা হাসি ফুটে ওঠে। নিলয় আরিশের দিকে তাকায়। সরি বললাম তো আমি। এখন কি স্ট্যাম্প পেপার বানিয়ে সাইন করে দিতে হবে যে এরকম আর কোনোদিন বলবো না? অরিশ নিজের মুখ ঘুরিয়ে নেয়। তাতেও কিছু হবে না। ওয়েট, আমি তোমার সঙ্গে কথা কেন বলছি? কোনো কথা নেই আমার তোমার সঙ্গে। নিলয় ইউটার্ন নে, এদিকে একটু ট্রাফিক আছে। নিলয় মাথা নেড়ে ইউ টার্ন নেয়। নিলয় কাল মিস্টার কাপুরের সঙ্গে একটা মিটিং আছে, আমি সব প্রেজেন্টেশন বানিয়ে রেখেছি, তুই শুধু একবার ক্রস চেক করে নিবি। নিলয় সমীরের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আরিশ চিৎকার করে ওঠে। ভাই সামনে। নিলয় সামনে দেখে, তারপর খুব জোরে গাড়িতে ব্রেক মারে। গাড়ি দাঁড়িয়ে যাবার পর একটা স্কুটি এসে ওর গাড়িতে ধাক্কা দেয়। নিলয় সিট বেল্ট না পরে থাকার জন্য ব্রেক মারার সঙ্গে সঙ্গে সামনের দিকে ঝুঁকে যায়। রাস্তার আশেপাশে লোক জড়ো হয়ে যায়। নিলয় মাথা তুলে সামনের দিকে তাকায়, তারপর তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে আসে। সমীরও বাইরে বেরিয়ে যাওয়ার জন্য গেট খোলে। আরিশ নামতে গেলে সমীর বলে, তুই ভেতরেই থাক আর একবার নিজের ফোন চেক কর। আরিশ অবাক হয়ে সমীরের দিকে তাকায়, তারপর নিজের ফোনের দিকে। ওর ফোনে একটা মেসেজ এসেছে সমীরের নম্বর থেকে। আরিশ ওটা ওপেন করে পড়তে লাগলো। নিলয় ওই স্কুটি চালকের কাছে যায়। ওই স্কুটি একদিকে পড়ে আছে আর স্কুটির সামনে হাতে ভর দিয়ে বসে আছে একজন স্কুটি চালক, একজন মেয়ে, যার খোলা চুলের বেশিরভাগ মুখে পড়ার জন্য নিলয় ওর মুখটা ঠিকঠাক দেখতে পাচ্ছিল না। নিলয় ওর কাছে গিয়ে অর্ধেক বসে। এই যে শুনছেন, আর ইউ ওকে? হ্যালো। মেয়েটা ঝটকা দিয়ে নিজের চুল পিছন দিকে সরিয়ে নেয়। নিলয় ওকে দেখে অবাক হয়ে যায়। তুমি? সমীর ওইখানে আসে। নেহাকে দেখে ওর মুখে একটা হাসি ফুটে ওঠে। নেহাও মাথা নাড়ে। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমাকে তোলো। নেহা নিজের হাত বাড়ায়। নিলয় মাথা নাড়ে, তারপর নেহার হাত ধরে ওকে উঠে দাঁড় করায়। নিলয় স্কুটির দিকে তাকায়, নেহাও স্কুটির দিকে তাকায়। কি হলো এটা? আমার স্কুটি। ও স্কুটির কাছে যায়, কিন্তু যাবার আগেই ওর পায়ের সঙ্গে পা লেগে যায় আর ও আবার পড়ে যায়। নিলয় তাড়াতাড়ি ওর হাতের কবজি ধরে ওকে নিজের দিকে টানে। নেহা ব্যালেন্স না রাখতে পেরে নিলয়ের বুকে গিয়ে পড়ে। তারপর মেসেজটা পড়ে, যেখানে লেখা আছে, বাইরে আসিস না, এসব প্ল্যান নিলয়ের জীবনে নেহাকে আনার, তোকে পরে আমি ক্লিয়ার করে সব বলে দেবো, এখন যেটা বলছিস সেটা কর। নেহার এক হাত নিলয়ের হাতের মধ্যে আছে, অন্য হাত নিলয়ের বুকে। নেহা অনুভব করতে পারলো নিলয়ের হার্টবিট। নিলয় তাড়াতাড়ি নেহাকে নিজের থেকে আলাদা করে। সমীর আশেপাশে তাকায়। আপনারা যান, আমরা দেখে নিচ্ছি। নিলয় নেহার দিকে তাকায়। আর ইউ ওকে? নেহা হেসে মাথা নেড়ে মুখে আসা চুলগুলো কানের পিছনে করে দেয়। তারপর ওর নজর যায় নিচে পড়ে থাকা স্কুটির দিকে। আমার স্কুটি আমি আজই কিনলাম, তাও ইনস্টলমেন্টে, আর আজই কিনা এই অবস্থা। নিলয় স্কুটির দিকে তাকায়। সেরকম কিছুই হয়নি স্কুটির, কিন্তু নেহা এমন একটা ভাব করছে যেন কতই না কিছু হয়ে গেছে। নিলয় নিজের মাথা ঝাঁকায়। ডোন্ট ওয়ারি, তোমার যা খরচা হবে আমি পে করে দিব। যেটা ভুল করলো সেটার একটা সরিও বললে না, আর টাকার গরম দেখাতে চলে আসলে। নিলয় নরম ভাবে বলে, দেখো নিয়া। নিলয় এইরকম নেশা জড়ানো গলায় নিজের নাম শুনে নেহা মিষ্টি করে বলে, দেখছি তো, দেখাও। নিলয় ভ্রু কুচকে তাকায়। নেহা নিজেকে ঝাঁকায়, তারপর চিৎকার করে, কি দেখবো? এখনো আমার কিছু দেখার বাকি আছে? কি হাল করলে বলো তো তুমি আমার স্কুটিটার? জানো, এখনো আধ ঘন্টাও হয়নি আমার স্কুটিটা কেনার, আর তুমি এই কি হাল করে দিলে। আরে আমার স্কুটি খুব লেগেছে বল তোর? কাঁদিস না, আমি আছি তো, আমি তোকে মলম লাগিয়ে দেব। নিলয় অবাক হয়ে নেহাকে দেখে, তারপর বিড়বিড় করে, উফ, এ কোথায় ফেসে গেলাম আমি। ও নেহাকে বলে, নিয়া, আমি তোমার স্কুটি একদম ঠিক করে দেব। সমীর নিলয়ের কাছে আসে।
নিলয়, আমি বরং এক কাজ করি, আমি স্কুটার নিয়ে গ্যারেজে যাচ্ছি, তুই তাকে ওকে একটু লিফট দিয়ে দে। নিলয় নিজের দিকে আঙুল তুলে ইশারা করে। কিন্তু আমি কি করে? আমি তো আমার আপত্তি নেই, আমি আশ্রমে ছিলাম, তুমি ছেড়ে দিয়ে আসতে পারো। নিলয় কিছু বলতে যাচ্ছিল কিন্তু আবার থেমে কিছু ভাবে। ওকে, এসো। গাড়ির দিকে ইশারা করে ও সমীরের দিকে তাকায়। সমীর ভাই, তুমি তাড়াতাড়ি স্কুটিটা গ্যারেজে দিয়ে এসো। সমীর মাথা নেড়ে দেয়। নিলয় আর নেহা গাড়ির দিকে এগিয়ে যায়। নেহা প্যাসেঞ্জার সিটের ডোর খুললে নিলয় বলে, ওয়েট, তুমি পিছনে বসবে। নেহা বিড়বিড় করে, যেন ওনার সাথে বসলে ওনার চরিত্র নষ্ট হয়ে যাবে। অস্ত রামগুরুর কোথাকার। নিলয় নেহার দিকে না তাকিয়েই ব্যাক সিটের দরজা খুলে দেয়। ও দেখে আরিশ লম্বা করে পুরো সিট জুড়ে শুয়ে পড়েছে। ওরই সামনে আয়। আরিশ ঘুম জড়ানো গলায় বলে, ভাই প্লিজ, দেখো আমি খুব টায়ার্ড, আমাকে একটু ঘুমাতে দাও। নেহা পিছনের সিটে আরিশের দিকে তাকায়। আরিশ নেহার দিকে তাকায়। তুমি সামনে এসে বসে যাও না। ওরি, আরিশ রাগ দেখায়। আমাকে নিয়ে বেশি টানাটানি করলে আমি এখানেই নেমে যাব। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর গেট লাগিয়ে দিয়ে নেহার দিকে তাকায়। বসো সামনে। ও ড্রাইভিং সিটের দিকে এগিয়ে যায়। আরিশ নিজের দিকে উইন্ডোটা খুলে দেয়। আরে দেখছো কি, বসে পড়ো। নেহা অবাক হয়ে আরিশকে দেখে। আরিশ মুচকি হাসে। জানি আমি খুব কিউট, পরে দেখে নেবে আমাকে, এখন বসে পড়ো। নিলয় ড্রাইভিং সিটে বসে যায়। আরিশ চুপচাপ উইন্ডো লাগিয়ে শুয়ে পড়ে। নেহা ডোর খুলে সামনে বসে পড়ে। নিলয় গাড়ি এগিয়ে নিয়ে চলে যায়। নিলয়ের গাড়ি বেরিয়ে যাওয়ার পর সমীর নিলয়ের গাড়ির দিকে তাকায়। প্রথম স্টেপ কমপ্লিট। নিলয়ের গাড়িতে ইস্যু ছাড়া প্রথম কোনো মেয়ে স্থান পেল, এভাবে গাড়িতে স্থান পেল, আজকাল ওর মনেও স্থান পেয়ে যাবে। এখন তো ওড়িও চলে এসেছে। সমীর মুচকি হাসে, তারপর স্কুটি নিয়ে চলে যায়। সমীরের স্কুটি ওইখান থেকে নিয়ে যাবার পরই একটা ব্ল্যাক মার্সিডিজের উইন্ডো নিচের দিকে হয়ে যায়। গাড়ির ভেতরে থাকা মানুষটা নিজের থুতনিতে হাত দিয়ে ভাবার নাটক করে। নিলয় একটা মেয়েকে লিফট দিত, দেখতে হচ্ছে তো মেয়েটা কে। ব্যক্তিটি আবার নিজের গাড়ির উইন্ডো ওপরে করে নিয়ে অন্যদিকে গাড়ি ঘুরিয়ে চলে যায়। নিলয় চুপচাপ গাড়ি ড্রাইভ করছে। নেহা মাঝে মধ্যে নিলয়ের দিকে তাকাচ্ছে। নিলয় নিজের ওপর নেহার চোখ অনুভব করলেও কোনো এক্সপ্রেশন ছাড়াই গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। ব্যাকসিটে আরিশ নিজের এক হাত ফোল্ড করে হাতে মাথা দিয়ে সামনে ওদের দুজনকে দেখে যাচ্ছে। এই ছেলেটার দ্বারা কিচ্ছু হবে না। আরে পাগলা, মেয়েটা নিচ থেকে সিগন্যাল দিচ্ছে, ধর সিগন্যালটা। না, বয়সে বড় হলে কি হবে তাও কিছু জানে না। আব্বে, তুই আমার বড় ভাই হোস, আমার দ্য গ্রেট আরিশ প্রজাপতির। আমি যেখানে যাই মেয়েরা আমার পিছে পড়ে যায়। জাস্ট এক ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ মেয়ে ওয়েট করে থাকে, জাস্ট বিকজ আই এম ভেরি কিউট। আরিশ নিজের গালে দুহাত দিয়ে মুচকি মুচকি হাসতে লাগে। হঠাৎ করে নেহা চোখ যায় আরিশের দিকে। গালে হাত দিয়ে মুচকি মুচকি হাসতে দেখে নেহা বলে, তোমার কি দাঁতে ব্যথা? এই প্রথমবার নিলয় নেহার দিকে তাকায়। নেহা পিছন দিকে ঘুরে তাকানোর জন্য। ওর গলা আর ঘাড় সংলগ্ন অংশে থাকা তিলটা নিলয়ের চোখে আসে। নিলয় তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিয়ে পিছনের দিকে তাকায়। ওরি কি হয়েছে? নিলয় আবার সামনের দিকে তাকায়। আরিশ উঠে বসে। না না, দাঁতে ব্যথা করেনি, আসলে বোর হচ্ছিলাম তাই অ্যাটেনশন চাইলাম। নেহা হাসে। তো এরকম করার কি আছে? ডিরেক্ট বলতেই পারতে, এমনিতেও এখানে শুধু বোর করার মতো মানুষই আছে। নেহা আর চোখে নিলয়ের দিকে তাকায়। নিলয় বুঝে গেছে কথাটা ওর জন্য বলা হয়েছে। নিলয় হালকা করে মাথা নেড়ে নিজের ড্রাইভিং এ মোড় দেয়। আরিশ নিজের হাতটা সামনের দিকে বাড়িয়ে দেয়। হাই, আমি আরিশ প্রজাপতি, কিন্তু সবাই আমাকে আরি বলেই ডাকে, তুমিও বলতে পারো। নেহা হ্যান্ডশেক করে। আমি নেহা। তুমি কি ভাইকে চেনো আগে থেকে? নেহা নিলয়ের দিকে তাকায়। অনেক আগে থেকে। কয়েক বছর আগে তোমার ভাই আমার হেল্প করেছিল, আর রিসেন্টলিও হেল্প করেছে। আরিশ বড় বড় চোখ করে, ভাই তোমার হেল্প করেছিল? এই তেতো করলাটা শুধু বকতেই জানে, হেল্প করতে নয়। ঠিকই বলেছ, তেতো করলা। আমাদের ফার্স্ট মিটিংয়েও তো আমাকে নামটাও বলেনি। ইভেন আমার গলাতেও পিস্তল ধরিয়ে রেখেছিল। আরিশ অবাক হয়ে যায়। বলছো কি? শুনি পুরো ব্যাপারটা খুলে বলো তো। নেহা মাথা নাড়ে, তারপর হাত নেড়ে নেড়ে বলতে শুরু করে।
নেহা বলতে থাকে। সেসব শুনে শুনে আরিশ আজব আজব এক্সপ্রেশন দিতে থাকে। আর যখন নিলয়ের ডায়লগ আসছিল তখন নেহা এমনভাবে নিলয়কে নকল করছিল যে না চাইতেও নিলয় নিজেই হেসে ফেলেছিল। এই প্রথম নিলয় কারোর এত বকবকানি সহ্য করছে। আরিশও ঠিক এতটাই বকবক করে, কিন্তু অতিরিক্ত বেশি হয়ে গেলেই নিলয় কাজের বাহানা বানিয়ে কেটে পড়ে। সবটা শোনার পর আরিশ নিলয়ের দিকে তাকায়। ভাই, এটা একদম ভালো করনি। তুমি নেহার মতো একটা মিষ্টি মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করেছো। ইয়ার এরকম একটা মেয়ের সঙ্গে কে এরকম করে? নিলয় গাড়ি ব্রেক করে। আমি করি। আর এই যে তুমি, নাও নামো। নিলয় নেহার দিকে তাকায়। নেহা নিজের ব্যাগটা কাঁধে তুলে নেয়। ভিতরে আসবে না। নিলয় কিছু বলার আগেই আরিশ বলে, হোম চলো। নিলয় আরিশের দিকে রেগে রেগে তাকায়। তোর না একটু আগে খুব টায়ার্ড ফিল হচ্ছিল? হ্যাঁ, সেটা তখন হচ্ছিল। এখন নেহার সঙ্গে কথা বলার পর সব টায়ার্ডনেস 1 মিনিটে দূর হয়ে গেছে। নেহা মুচকি হাসে। আরিশ গাড়ি থেকে নামতে চায়। নিলয় চিৎকার করে, গাড়ি থেকে নামতে বলছি আমি, চুপচাপ গাড়িতে থাক। আর এই যে তুমি যাও, নিজের বাড়িতে যাও। নেহা খুব খারাপ লাগলো নিলয়ের ব্যবহার। ও কিছু না বলেই গাড়ি থেকে নেমে যায়। নেহার গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে নিলয় গাড়ি স্টার্ট করে স্পিডে ওইখান থেকে নিয়ে চলে যায়। নেহা গাড়িটা ততক্ষণ দোলে যতক্ষণ না গাড়িটা ওর চোখের আড়াল হলো। নিলয় সাচ এ কমপ্লিকেটেড বয়। ও গড, এই ছেলেকে লাইনে আনবো কেমন করে? নেহা নিজের মাথা দুদিকে নাড়ায়। নেহা বড় বড় পা ফেলে ভেতরে চলে যায়। গাড়িতে আরিশ ছোট ছোট করে চোখ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় আরিশের দিকে না তাকিয়ে বলে, এইভাবে দেখার কিছুই হয়নি তো। এত বকবক করে নিস কিভাবে তুই? আরিশ রেগে চিৎকার করে, তুমি তো শিখিয়েছো, মনে নেই? কাজ থেকে আসার পর সারা দিনের কথা আমার সঙ্গে শেয়ার করতে, আমার স্কুলের প্রতিটা কথা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে, না বললে মুখ ফুলিয়ে বসে থাকতে। ভুলে গেছো নাকি সেই সব দিনের কথা? নিলয় নিজের মাথাটা সিটে এড়িয়ে দেয়। নিলয়কে কিছু বলতে না দেখে আরিশ আবার বলে, আমি বুঝি না, তুমি আমার আর ইস্যুর সুখের শত্রু কেন হয়ে থাকো সবসময়? নিলয় অবাক হয়ে আরিশের দিকে তাকায়। মানে? বলি, আমরা কি ভাবের ভালোবাসা কোনোদিনও পাবো না? নিলয় কিছু বলল না। ও চুপচাপ গাড়ি চালাতে মন দিল। আরিশ বিড়বিড় করতে লাগলো, নেহা ঠিকই বলেছিল, রাম গরুদের ছানা গোতাখার। সকালে রাঘব কেসের ফাইল স্টাডি করছিল। ও সবটা পড়ে সামনে টেবিলে ফাইলটা নামিয়ে রাখে। বুঝলাম, ওই লোকটা যার নাম অক্ষয় রায়, ও একজন ড্রাগস ডিলার। মেবি কোনো ঝামেলা হয়েছিল, তাই ওর দলের লোক এসেই ওকে মেরে দেয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, শুধুমাত্র অক্ষয়কেই কেন মারলো? ওর স্ত্রীকে কেন ছেড়ে দিল? ওর স্ত্রী যদি মুখ খুলে দেয় পুলিশের সামনে তো? আরও একটি কথা, প্রতিবেশীর লোক বলেছিল বাড়িতে ঢোকার সময় টোটাল 5 জন ঢুকেছিল, কিন্তু বেরোলো 1 জন, আর ওই বাচ্চা মেয়েটা। তাহলে বাকি 4 জনকেই কেন বা মারলো? উফ, এই গুন্ডা মাফিয়ারা এত বুদ্ধি রাখে কোথায়? আরে বাবা, এত বুদ্ধি কেউ যদি পড়াশোনায় লাগাতো তাহলে সে তো ইউপিএসসি ক্র্যাক। রাঘব মাথা নিচু করে মাথায় হাত দিয়ে তখন রাঘবের ফোনটা বেজে ওঠে। রাঘব তাড়াতাড়ি নম্বরটা রিসিভ করে। অজিতের ফোন এসেছে। রাঘবের একাডেমির বন্ধুও এই শহরে একমাত্র ওই আছে। হ্যাঁ অজিত ভাই, তাড়াতাড়ি আয়। রাঘবের ব্রু কুঁচকে যায়। কেন, কি হয়েছে আর কোথায়? আল্টামাউন্ট হীরানন্দী জেবিপিডিতে ঝামেলা হচ্ছে। পার্টির মধ্যে সামলানো মুশকিল হয়ে ফোর্স আসতে সময় লাগবে। তাড়াতাড়ি আল্টামাউন্টে পৌঁছা, তোর ওইখানে থেকে আছে। রাঘব চমকে যায়। রাঘব ফোনের ওই দিক থেকে মানুষের আওয়াজ, কোনো ভাঙার আওয়াজ, আগুনে কিছু পরপর করে পুড়তে থাকা আওয়াজ এসব শুনতে পায়। এখন এইসব রিয়াকশন দেওয়ার সময় নয়, তাড়াতাড়ি। তাড়াতাড়ি আসছি, পোর্ট এরিয়ায় আছে। অজিত রেগে যায়। কি আর এখন এরকম দাঙ্গা হচ্ছে, তুই এখনো পোর্ট নিয়ে আছিস? রাঘব মাথায় হাত দেয়। ও শিট, মানে ওইখানে কেউ নেই এই মুহূর্তে? না, ফোর্স তাড়াতাড়ি আসতে পারবে না বলছে, রাস্তা ব্লক আছে, তাই আমাকে সকলকে ডাকতে হয়েছে। রাঘব পাশের সোফায় লাথি মারে জোরে। ড্যাম ইট অজিত, ইটস এ ব্লাডি প্রি প্ল্যান্ট। তুই সামলা ওই দিকটা, আমি পোর্টে যাচ্ছি। রাঘব ফোনটা কেটে দেয়।
রাঘব, ডোন্ট অ্যাক্ট লাইক। অজিতের বলতে বলতে ফোন থেকে বিপ করে একটা আওয়াজ আসে। অজিত ফোনটা কান থেকে নামায়। দিস পাঙ্ক। অজিত পিছনের দিকে তাকায়, যেখানে 30 জনেরও বেশি লোককে পুলিশ ফোর্স নামাতে অসফল হচ্ছে। পাশে কিছু অটো আর দোকানে আগুন জ্বলছে। অজিত নিজের মাথা ঝাঁকিয়ে ওই দিকে এগিয়ে যায়। রাজীবের কম্পিটিশন হবার জন্য আজ নেহা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। এরপর রাজীবকে ভালো করে রেডি করায়। ওরা যখনই বেরোতে যায় তখনই দেখে বাইরে বড় বড় গাড়ি এসে থামে। নেহা, ভূমি, এই মায়া নিজেদের দিকে তাকায়। গাড়ি থেকে আরিশ নেমে আসে। নেহা অবাক হয়ে যায়। আরে অরি, তুমি এখানে? মায়া নেহার দিকে তাকায়। তুই চিনিস এই ছেলেটাকে? ও অরি, নিলয়ের ভাই। আরিশ ওদের সামনে এসে দাঁড়ায়। হে নেহা, কোথায় যাচ্ছ তুমি? আজ আসলে রাজীবের কম্পিটিশন আছে। আরিশ নেহার হাত ধরে থাকা রাজীবের দিকে তাকায়, তারপর নেহার দিকে তাকায়। ওয়াও, চলো তাহলে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আমার তো পেন্ডিং নিয়ে ভীষণ শখ। আমি তো পেন্ডিং শিখতে ইটালি গিয়েছিলাম। নেহা মাথা নাড়ে। আরে না না, তোমাকে অতটা কষ্ট করতে হবে না, আমরা ঠিক চলে যাব। আরে দেবর আর ভাবির মধ্যে একটু ভালো সম্পর্ক তো হতেই পারে। আর সব থেকে বড় কথা হলো, আমি বোর করব না তোমাকে। আই অ্যাম 100, নো, আই অ্যাম 1000 টাইম বেটার দ্যান ইয়োর রাম গরুদের ছানা। নেহা হেসে হ্যাঁতে মাথা নাড়ে। তা যা বলছো। আচ্ছা ঠিক আছে ভূমি, মায়া, তাহলে আমি অরির সঙ্গে চলে যাচ্ছি। মায়া, তুমি মায়ের নিজের আর বাকিদের খেয়াল রাখিস। আর হ্যাঁ, রাধাকে টাইম করে খাইয়ে দিস। আর ভূমি, তাহলে তুই আমার স্কুটিটা নিয়ে অফিসে চলে যাস। মায়া মাথা নাড়ে। ওকে ম্যাডাম। আর তুই নিজের ফুল এফোর্ট লাগিয়ে দিয়েছিস ওকে। বেস্ট অফ লাক। মায়া হাঁটু মুড়ে বসে। রাজীবকে ইশারা করে বলে। রাজীব উত্তরে শুধু সামান্য হাসে। আরিশ অবাক হয়ে তাকায়। ও। নেহা রাজীবের দিকে তাকায়। ও, রাজীব আসলে শুনতে আর বলতে পারে না। চলো, লেট হয়ে যাচ্ছে আমাদের। ওখানে গিয়ে রাজীবের জন্য ব্যাচও কালেক্ট করতে হবে। আরিশ মাথা নাড়ে। ওরা ওইখান থেকে বেরিয়ে যায়। নিলয় জওহরলাল নেহেরু পোর্টে একটা বাইরে ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় একবার নিজের হাতের ঘড়ির দিকে তাকায়। 9টা বাজতে এখনো 15 মিনিটের মতন বাকি। তখনই দূর থেকে কোনো শিপের সাইরেনের আওয়াজ শোনা যায়। আওয়াজ শুনেই নিলয় সোজা হয়ে দাঁড়ায় আর কানে লাগানো ব্লুটুথে বলে, উফ, আর ইউ দা ওয়ে। 5 মিনিটের মধ্যে ওইখানে বড় বড় 5টা কন্টেনারের গাড়ি এবং 3টে অ্যাম্বুলেন্স এসে থামে। নিলয় মাস্ক আর হেলমেট 2 পরে আছে। নিলয় ওদের দিকে এগিয়ে যায়, তারপর হ্যান্ডশেক করে। হাই, আমাকে আই আর ভাই পাঠিয়েছে। আশা করি সবটা জানা আছে। তাও আমি আরও একবার বলে দিচ্ছি, সমস্ত কন্টেনার আর অ্যাম্বুলেন্স 2 একসঙ্গে ন্যাশনাল হাইওয়ে 48 দিয়ে সোজা GNPT রোড দিয়ে শহরে ঢুকবে। তারপর সমস্ত কন্টেনার ওড়ানোর পানবেল রোড হয়ে সোজা চলে যাবে সেক্টর 25। আর অ্যাম্বুলেন্সে করাল ব্রিজের বাইপাস রোড হয়ে সোজা চলে যাবে জঙ্গলের রাস্তায়। ওখান থেকে লিং রোডের কাছে আয়ার ভাইয়ের লোক দাঁড়িয়ে থাকবে। ওদের গাড়িতে সমস্ত মাল তুলে দিয়ে অ্যাম্বুলেন্সের ওদের হ্যান্ডওভার করে ঘুরে এসে তোমরা সোজা ধরে নেবে ব্রোমটান্স হারবার লিং। আমি সব থেকে পিছনে থাকবো। প্রথমে কন্টেনার যাবে, তারপর অ্যাম্বুলেন্স। পোর্ট এরিয়া থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের জন্য পেশেন্ট রেডি থাকবে। আর হ্যাঁ, সবাই আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, কোনো জায়গায় যেন ভুল না হয়। নাও লেটস গো। নিলয় সামনের দিকে এগিয়ে যায়। সামনে শিপ ইতিমধ্যেই প্রায় বন্দরের কাছে চলে এসেছে। হ্যালো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর খুব তাড়াতাড়ি দ্বিতীয় সিজন আসতে চলছে।